কিরণ আর অভিরামী একই অফিসের চাকরির সুবাদে দুজন দুজনকে ভালোবেসে বিয়ে করার প্ল্যান করে, কিন্তু হঠাৎ এক ট্রেন দুর্ঘটনায় কিরণের মৃত্যু হয়। ধীরে ধীরে অভিরামী বুঝতে পারে এটা কোনো সাধারণ ঘটনা নয়, এর পিছে লুকিয়ে আছে ভয়ানক এক রহস্য। যে রহস্য উন্মোচিত হলে আপনারও মাথা ঘুরে যাবে। এমন এক রহস্যময় গল্প যেখানে আপনি কাউকে বিশ্বাসই করতে পারবেন না। এখানে কাউকে বিশ্বাস করা মানেই নিজের বিপদ ডেকে আনা। যাকে আপনার নির্দোষ বলে মনে হবে, পরবর্তী মুহূর্তে আপনি বুঝতে পারবেন তার পিছে লুকিয়ে আছে ভিন্ন এক চরিত্র। কে সত্যি বলছে, কে মিথ্যা বলছে, কে সাহায্য করছে, কে প্রতারণা করছে, কোনটা সত্যি কোনটা মিথ্যা, শেষ মুহূর্ত পর্যন্ত এই প্রশ্নই আপনার ব্রেনের সাথে খেলতে থাকবে। হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ প্লাবন অ্যান্ড ওয়েলকাম টু প্লাবন ইউনিভার্স। বলছি মালায়ালাম ভাষায় সদ্য মুক্তি পাওয়া প্রতি মুহূর্তে টুইস্ট এবং সাসপেন্সে ভরা মুভি মিরাজের কথা। মুভিটি পরিচালনা করেছেন দৃশ্যম মুভির পরিচালক জিতু জোসেফ। তাই মুভিতে কী পরিমাণ টুইস্ট থাকবে তা নিশ্চয়ই বুঝতে পারছেন। তো আর কথা না বাড়িয়ে সোজা গল্পে চলে যাচ্ছি। কোয়েম্বাতুর। মুভির প্রথমেই আমাদের কিরণ নামে এক ব্যক্তিকে দেখানো হয়। কিরণ কোয়েম্বাতুর থেকে জাবালপুর সুপারফাস্ট এক্সপ্রেসে করে কোথাও যাচ্ছে। তবে ঠিক রাতের বেলায় করিকোরে জাংশন পার হতেই একটি ব্রিজের উপর ট্রেনটি লাইনচ্যুত হয়ে ব্রিজের নিচে পড়ে যায়। আর এই ঘটনায় ওই ট্রেনে থাকা 700 মানুষ আহত হয়, এমনকি অনেক মানুষ মারাও যায়। এই ঘটনাটি পুরো স্টেটের হেডলাইন হয়ে ওঠে। আর এরপরই আমাদের আশির নামে একজন রিপোর্টারকে দেখানো হয়। আশির মূলত কোনো টিভি চ্যানেল রিপোর্টার নয়, তার একটি অনলাইন নিউজ পোর্টাল আছে। সে মূলত নিজের ওই নিউজ পোর্টালের জন্য নিউজ তৈরি করে। তবে তার নিউজগুলো সাধারণ কোনো নিউজ নয়, সে কোনো গল্প বলে না, সে একটি ঘটনার ফ্যাক্টগুলো তুলে ধরে। অন্যান্য চ্যানেলগুলো যে ফ্যাক্টগুলো প্রকাশ করতে সাহস না পায়, আশ্বিন সেই ফ্যাক্টগুলো তুলে ধরার চেষ্টা করছে। তবে আশ্বিনের সহযোগী বলছিল, এই ধরনের নিউজ করে আমাদের পোর্টাল আমরা বড় করতে পারবো না। আমাদের কন্টেন্ট ভাইরাল করতে হলে, মানুষের কাছে আমাদের কন্টেন্ট পৌঁছাতে হলে আমাদের বড় কোনো স্ক্যামের উপর কাজ করতে হবে, যেমন সেলিব্রিটি বা বিভিন্ন পলিটিশিয়ান। এদের যে স্ক্যামগুলো থাকে, এই স্ক্যামের নিউজ প্রকাশ করলেই আমাদের কন্টেন্ট ভাইরাল হবে। আশ্বিনের সহযোগী মনুষ তখন রাজকুমার নামে এক ব্যক্তির কথা বলে। আশ্বিন বলে, তার জন্য আমার স্ট্রং একটি এভিডেন্স দরকার। আমি ওই এভিডেন্সের অপেক্ষাতে আছি। একবার এভিডেন্স পেয়ে গেলেই আমি সব কিছু তুলে ধরব। আশ্বিন যে রাজকুমারের কথা বলছে, এই সেই রাজকুমার। রাজকুমার মূলত একটি ফাইন্যান্স এজেন্সি চালায়। সকাল হতে অনন্ত নামে রাজকুমারের ওই এজেন্সির একজন ইঞ্জিনিয়ার এসে রাজকুমারকে জানায়, গত 2 দিন আগে কিরণের সিস্টেম থেকে তাদের এজেন্সির সকল তথ্য ডাউনলোড করে নেওয়া হয়েছে। রাজকুমারের কথা তুমি কি করছিলে? অনন্ত জানায় তাদের অন্য একটি ব্রাঞ্চের কাজের জন্য সে 2 দিন শহরের বাইরে ছিল। ওই সুযোগে কিরণের সিস্টেম ব্যবহার করে তাদের গোপন নথিপত্রগুলো ডাউনলোড করে নিয়ে যাওয়া হয়েছে। এই যে মেয়েটিকে দেখছেন, তার নাম অভিরামী। সামনে অভিরামীর বান্ধবী ঋতিকা। তারা দুজনই রাজকুমারের এই এজেন্সিতে চাকরি করে। কিরণও এখানেই চাকরি করত। তবে গত 2 দিন যাবৎ অভিরামী কিরণকে কল করে পাচ্ছে না। ঋতিকা বলছিল, কোনো ছেলেকে এতটা বিশ্বাস করা উচিত নয়, কিন্তু অভিরামী কিরণকে অন্ধের মতো বিশ্বাস করে। মূলত কয়েক মাস পূর্বে অভিরামী কোয়েম্বাতুরে এসে একটি রেস্টুরেন্টে সকালে নাস্তা করছিল। কিরণও ওই রেস্টুরেন্টেই ছিল। অভিরামী যখন বিল পেমেন্ট করতে যাবে, অভিরামী ব্যাগ চেক করে দেখে সে তার পার্স আনেনি, এমনকি ফোন পর্যন্ত তার বাসায় ফেলে এসেছে। এই জন্য অভিরামী রেস্টুরেন্ট ম্যানেজারকে অনুরোধ করে, আমার বাসার কাছেই, আমাকে একটু সময় দিন, আমি গিয়ে নিয়ে আসব। কিন্তু ম্যানেজার তাতে বিশ্বাস করছিল না। অভিরামীকে বিনিময়ে কোনো গোল্ডের কিছু রেখে যেতে বলছিল। এসব দেখে কিরণ তখন অভিরামীর খাবারের বিল পেমেন্ট করে দেয়। অভিরামী কিরণকে জানায় সে আজই কোয়েম্বাতুর এসেছে আর এখানের রাজকুমার ফাইন্যান্স এজেন্সিতে তার জব হয়েছে। তবে অভিরামী কিরণকে বলছিল, আপনি আপনার নম্বর দিন, আমি বাসায় গিয়ে আপনাকে গুগল পে করে দিব। তবে রাজকুমার এজেন্সির চাকরির কথা শুনে কিরণ নম্বর না দিয়ে চলে যায়। আর পরবর্তী দিন অভিরামী সেখানে জয়েন করে দেখতে পায় কিরণ এখানেই জব করে। আর এরপরই তাদের ভালোবাসার যাত্রাটা শুরু হয়েছিল। দুজন দুজনকে ভালোবেসে তারা বিয়ের প্ল্যানও করেছে। বিয়ের পর থাকার জন্য তারা একটা ফ্ল্যাটও বুকিং করেছিল, সাথে একটি গাড়িও কিনেছিল। তবে এর মধ্যেই কিরণের অ্যাক্সিডেন্ট তাদের সব স্বপ্ন চুরমার করে দিয়েছে। তবে কিরণের যে অ্যাক্সিডেন্ট হয়েছে, অভিরামীরা এখনও সেটা জানে না। এই জন্য অভিরামীরা থানায় গিয়ে কিরণের মিসিং কমপ্লেন রেজিস্টার করে। আর এর ঠিক 2 দিন পর ঋতিকা অভিরামীর সাথে দেখা করে অভিরামীকে ওই দিনের ট্রেন অ্যাক্সিডেন্টের বিষয়টি বলে। এমনকি পুলিশ তাদেরকে বডি আইডেন্টিফাই করতে হসপিটালে মর্গেও ডেকেছে। সাথে সাথে অভিরামী আর ঋতিকা হসপিটালের মর্গে চলে যায়। সেখানে দায়িত্বরত পুলিশ অফিসার তাদেরকে মর্গের ভিতরে নিয়ে 5 দিনের একটি পচা গলা লাশ দেখায়। মূলত 5 দিন যাবৎ বডি পানিতে পড়েছিল। একে তো ট্রেন অ্যাক্সিডেন্ট,
তারপর পানিতে পড়ে থাকায় বডির এমন দশা হচ্ছে চেহারা দেখে চেনার কোনো উপায় নেই। তবে বডির সাথে কিরণের আইডি কার্ড, মানি ব্যাগ এবং অন্যান্য জিনিসপত্র পাওয়া গিয়েছে। এতে করে অভিরামী আর ঋত্বিকাও কনফার্ম হয় এটা কিরণেরই বডি। আশ্বিনও মর্চুয়ারিতে এসেছে, তবে আশ্বিন দূর থেকে সবকিছু ফলো করছে। এদিকে কিরণের মৃত্যুর খবর রাজকুমার অফিস পর্যন্ত পৌঁছে গেছে। তবে কিরণ মৃত্যুর আগে রাজকুমার অফিসের সকল গোপন নথিপত্র সার্ভার থেকে ডাউনলোড করে একটি হার্ড ডিস্কে রেখেছিল। যে কোনো মূল্যে রাজকুমার এখন ওই হার্ড ডিস্ক দরকার, কারণ ওই হার্ড ডিস্কে থাকা কন্টেন্ট যদি একবার প্রকাশ হয়ে যায় তাহলে তার এবং তার সকল ক্লায়েন্টদের তথ্য প্রকাশ হয়ে যাবে। সবাই তখন বিপদে পড়বে। তাই রাজকুমার যে কোনো মূল্যে ওই হার্ড ডিস্কটি উদ্ধার করতে হবে। তাই রাজকুমার তার রাইট হ্যান্ড রিয়াজকে যে কোনো মূল্যে ওই হার্ড ডিস্কটি খুঁজে বের করতে বলে। এদিকে কিরণের পরিবারে কেউ নেই, এই জন্য অভিরামী আর ঋতিকা কিরণের বডি ক্লেম করে কিরণের সৎকার করে। আশ্বিনকেও দেখা যায় অভিরামীদের সাথে দেখা না করে দূর থেকে শুধু দেখছে। এরপর ঋতিকা অভিরামীকে তার বাড়িতে নিয়ে যায়। ভালোবাসার মানুষটিকে হারিয়ে অভিরামী একদমই ভেঙে পড়েছে, কিন্তু ঋতিকার প্রতিনিয়ত অফিস করতে হচ্ছে। ঋতিকা অভিরামীকে বলছিল এভাবে কতদিন বসে থাকবি, অফিসে তো যেতে হবে। কিন্তু অভিরামীর কথা, ওই অফিসের সব জায়গায় ওর স্মৃতি ভরে আছে, আমি আর ওই অফিসে যেতে পারবো না। আবার কিরণ কখনো অভিরামীকে না বলে কোথাও যায় না, কিন্তু কিরণ ট্রেনে করে কোথায় যাচ্ছিল এই ব্যাপারে সে অভিরামীকে কিছুই বলেনি। এই জন্য অভিরামীর মনে এখন প্রশ্ন, কিরণ তাকে মিথ্যা কেন বলেছিল। এর উত্তর না জানা পর্যন্ত অভিরামী শান্তি পাচ্ছে না। আবার অভিরামী ঋতিকার বাসাতেও থাকতে চাইছে না, অভিরামী তার নিজ বাড়িতেই থাকতে চাচ্ছে। এই জন্য ঋতিকা অভিরামীকে তার বাসায় ড্রপ করে দেয়। ঋতিকাকেও অফিসে যেতে হবে। অভিরামী যেহেতু অফিসে যেতে চাইছে না, তাই অভিরামীকে রেখে ঋতিকা বের হয়ে যাচ্ছিল। ঠিক তখনই আশ্বিনের কার্ডটি দেখে ঋতিকার একটু সন্দেহ হয়। ঋতিকা অভিরামীকেও ডেকে নিয়ে আসে, কিন্তু বাইরে এসে দেখে কার্ডটি আর নেই। ঋতিকা অভিরামীকেও জানায় এই গোল্ডেন কালার কার্ডটি সে মর্গেও দেখেছে, শ্মশানঘাটেও দেখেছে, আর এখানেও দেখেছে। তার মানে কেউ তাদেরকে ফলো করছে। এরপর পুলিশের এসপি আরুমুখাম অভিরামীর সাথে দেখা করতে আসে। এসপি অভিরামীর কাছে জানতে চায় কিরণ ওই দিন কোথায় যাচ্ছিল আর কী জন্য যাচ্ছিল। ঋতিকা বলে, স্যার, অভিরামীকে কিরণ বলেছিল চেন্নাইতে একটি অফিসিয়াল মিটিংয়ের জন্য ও যাচ্ছে, কিন্তু চেন্নাই না গিয়ে ওখানে কেন গিয়েছিল এই ব্যাপারে আমরা কিছুই জানি না। অভিরামীও তাই বলে যে কখনোই আমাকে মিথ্যা বলে না, ও আমাকে এক জায়গার কথা বলে অন্য জায়গায় কেন গিয়েছে আমিও সেটা জানতে চাইছি। এসপি অভিরামীর কাছে জানতে চায় কিরণ তোমাকে কোনো হার্ড ডিস্ক দিয়েছিল বা কোনো হার্ড ডিস্কের বিষয়ে কিছু বলেছিল। অভিরাম বলে, না স্যার, ও আমাকে কোনো হার্ড ডিস্ক দেয়নি, আর কোনো হার্ড ডিস্কের বিষয় আমার সাথে আলোচনা পর্যন্ত করেনি। আরুমুখাম তখন অভিরামীকে বলে, অনেক গুরুত্বপূর্ণ তথ্য সহ একটা হার্ড ডিস্ক কিরণের কাছে ছিল। আমরা হার্ড ডিস্ককে কিরণের বাড়িতে খুঁজেছি, সেখানেও পাইনি। তা আমাদের ধারণা সেটা তোমার এখানে থাকতে পারে। অভিরামীর কথা, স্যার, আমি আগেও, কিন্তু অভিরামীর কথা ও আমাকে কিছু দেয়নি বা বলেওনি। আপনাদের সন্দেহ হলে আমার বাড়িও তল্লাশ করে দেখতে পারেন। এরপর এসপি অভিরামীদের তার কার্ডটি দিয়ে বলে যায় ওই হার্ড ডিস্কের বিষয়ে কোনো কিছু মনে পড়লে আমাকে জানাবে, আর যদি কেউ হার্ড ডিস্কের খোঁজ করতে আসে সাথে সাথে আমাকে কল করবে। তবে অভিরামী আর ঋতিকা এসপির কাছে জানতে চায় ওই হার্ড ডিস্কে এমন কি আছে, আর কিরণকে আপনি কিভাবে জানেন। এসপি বলে, কি আছে সেটা গোপনীয়, আর কিরণকে আমি জানি না। কিরণ যেখানে চাকরি করে ওই অফিস থেকে কিরণের নামে তথ্য চুরির মামলা করা হয়েছে, এই জন্য আমরা তদন্ত করছি। এসপি চলে যাওয়ার পর ঋতিকা অভিরামীর কাছে ওই হার্ড ডিস্কের বিষয়ে জানতে চাচ্ছিল, সত্যি কি তুই এই বিষয়ে কিছু জানিস না। অভিরামী একই কথা বলে, তো আমাকে এই বিষয়ে কিছু বলেনি, আর কিরণ কেন এসব করতে যাবে। ঋতিকার কথা আমি তোকে আগেই বলেছিলাম, ওকে এত অন্ধবিশ্বাস করিস না। ঠিক তখনই আশ্বিন আসে। আশ্বিন এসে অভিরামীকে বলে যে আমি কয়েকদিন যাবতীয় আপনার সাথে দেখা করার সুযোগ খুঁজছি। আশ্বিন তার নিজের পরিচয় দিয়ে অভিরামীর কাছে কিরণের বিষয়ে জানতে চায় যে কিরণ কিভাবে মিসিং হয়েছিল। ঋতিকার কথা সেটা পুলিশ দেখবে, আপনাকে আমাদের বলার কোনো প্রয়োজন নেই, আপনি এখন আসতে পারেন। তারপর যদি আপনি ওকে ডিস্টার্ব করার চেষ্টা করেন আমি কিন্তু পুলিশকে কল করব। আশ্বিন বলে, কাকে? এসপি আরমুগানকে কল করবেন? অভিরামী জানতে চায়, আপনি এসপি অভিরামীর কথা আপনি তাকে চিনেন? আশ্বিন বলে, শুধু আমি না, কিরণও ভালো করে চিনত, কেন আপনাদেরকে বলেনি? আশ্বিন তখন এসপি আরমুগানের সাথে কিরণের বেশ কয়েকটি ফটো দেখায়, যেখানে দেখা যাচ্ছে কিরণ এসপির সাথে বিভিন্ন জায়গায় দেখা করেছে, এমনকি তারা কিছু নিয়ে আলোচনা করছিল। কিন্তু এসপি কিছুক্ষণ আগে বলে গেছে সে কিরণকে পার্সোনালি চেনে না, শুধুমাত্র কমপ্লেনের ভিত্তিতেই তদন্ত করতে এসেছে। তার মানে এসপি আর কিরণের মাঝে কোনো একটা রহস্য আছে। ঋতিকা আশ্বিনের কাছে এসপির সাথে কিরণের কানেকশনের বিষয়ে জানতে চাইলে আশ্বিন বলে, সেটা আমি পরে বলবো, আগে আপনারা আমার কিছু ডাউট ক্লিয়ার করুন। আপনারা কি কিরণের খুনের রহস্য জানতে চান না? এটা শুনে ঋতিকা বলে ওঠে,
একটি অ্যাক্সিডেন্টের ঘটনাকে আপনি খুন বলছেন, এতে আমার বোঝা হয়ে গেছে আপনি কি চাইছেন। ঋতিকা আর এক মুহূর্ত আশ্বিনকে বিশ্বাস করতে পারছে না। তাই ঋতিকা এসপিকে কল করার ভয় দেখালে আশ্বিন বাধ্য হয়ে বের হয়ে যায়। তবে যাওয়ার সময় বলে যায়, আর যাই করুন পুলিশকে বিশ্বাস করবেন না। এদিকে অফিস থেকে ঋতিকাকে বারবার কল করছে দেখে ঋতিকার বাধ্য হয়ে চলে যেতে হয়। আমরাও দেখতে পাই আশ্বিন এখনও যায়নি, পাশে একটি গলির মধ্যে লুকিয়েছিল। তাই ঋতিকা চলে যাওয়া মাত্রই আবিরামের সাথে দেখা করতে চায়। তবে আশ্বিন আসার আগেই রাজকুমার রাইট হ্যান্ড রিয়াজ আবিরামের ঘরে ঢুকে আবিরামীকে মারতে শুরু করে। রিয়াজ অভিরামীর কাছে শুধু ওই হার্ড ডিস্কের বিষয়ে জানতে চায়। অভিরামী তাকেও বোঝানোর চেষ্টা করে যে আমি হার্ড ডিস্কের বিষয়ে কিচ্ছু জানি না। রিয়াজ আবারও জানতে চায় কিরণ ওই তথ্য ডাউনলোড কেন করেছিল। অভিরামীর কথা দেখুন স্যার, আমি কিচ্ছু জানি না। রিয়াজ তখন অভিরামীর গলা চেপে ধরে অভিরামীকে গান পয়েন্ট করে। এদিকে আশ্বিন অভিরামীর জানালা দিয়ে সবই দেখছে, কিন্তু গানের ভয় আগাতে পারছে না। রিয়াজ তখন অভিরামীকে বলে যে 1 সপ্তাহের মধ্যে ওই হার্ড ডিস্ক খুঁজে বের করে আমাকে হ্যান্ডওভার করতে হবে, না হলে আমি তোমাকে ছাড়ব না, আর কোনোভাবে পুলিশের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করবে না বলে রিয়াজ বের হয়ে যায়। আর রিয়াজ চলে যাওয়া মাত্রই আশ্বিন ভিতরে এসে অভিরামীকে রিয়াজের বিষয় বলে যে ওকে আপনি চেনেন না, আপনারা যে অফিসে কাজ করেন আপনাদের বস রাজকুমারের ডান হাত সে। আশ্বিন অভিরামীকে এটাও জানায় রাজকুমার তার ফাইন্যান্স এজেন্সির আড়ালে মানি লন্ডারিংয়ের কাজ করে। গ্যাংস্টার, পলিটিশিয়ান, ড্রাগ ডিলার এরাই মূলত রাজকুমার ক্লায়েন্ট। আর কিরণ তাদের সেই সব তথ্যগুলি ডাউনলোড করেছিল, এই জন্যই তারা ওই হার্ড ডিস্কটি খুঁজছে। কিন্তু এসপির সাথে কিরণ কীভাবে জড়িত ছিল সেটা আশ্বিনও বুঝতে পারছে না। এর মধ্যে খবর পেয়ে ঋতিকাও এসে পড়েছে। তবে আশ্বিনকে দেখে ঋতিকা বলে যে এখন তো আমি এসেছি, আপনার প্রয়োজনে আপনি আসতে পারেন। অভিরামী তখন আশ্বিনকে অনুরোধ করে এসপি আর কিরণের ওই ফটোগুলো নিয়ে নেয়। আর এরপরই তারা এসপির সাথে দেখা করে। এসপি অভিরামীকে বলে তোমরা যদি পুলিশকে সাহায্য করো তাহলে আমরা তোমাদেরকে প্রোটেকশন দেব। অভিরামীর কথা সেম কথা নিশ্চয়ই আপনি কিরণকেও বলেছিলেন। অভিরামী এসপিকে ওই ফটোগুলো দেখায়। ফটো থেকে এসপি জানতে চায় এগুলো তোমাদের কে দিয়েছে। ঋতিকা আশ্বিনের কথা বলে দেয়। আশ্বিনের কথা শুনেই এসপি এক অফিসারকে বাইরে গিয়ে দেখতে বলে আশ্বিন হয়তোবা ওদেরকে ফলো করতে করতে এখানেও এসেছে। এরপর এসপি সত্যটা বলে। এসপি বলে আমি কিরণকে জানতাম, রাজকুমারকে ধরতে কিরণ আমাদের সাহায্য করছিল। রাজকুমারের কোম্পানির গত 3 বছরের ট্রানজ্যাকশন হিস্ট্রি ডাউনলোড করে সেগুলো আমাদেরকে দিয়ে কিরণের এই দেশ থেকে চলে যাওয়ার কথা ছিল, কিন্তু তার আগেই তো এসব ঘটে গেল। এসপির কথা ও না পারুক, তোমরা এখন আমাদেরকে সাহায্য করতে পারো। এসপি এটাও জানতে চায় কিরণের কোনো ব্যাংক লকার বা ও গোপন তথ্য নথিপত্র কোথায় রাখত এমন কোনো তথ্য তুমি জানো। আবিরামীর তখন কিরণের টেবিলের একটি গোপন চেম্বারের কথা মনে পড়ে, কিন্তু অভিরামী অস্বীকার করে বলে এমন কিছু আমি জানি না, আর আমার মনে হয় না আমরা আপনাকে সাহায্য করতে পারবো। এসপির কথা এটা কত সিরিয়াস সিচুয়েশন সেটা তোমরা বুঝতে পারছো না। রাজকুমার অনেক ডেঞ্জারাস ব্যক্তি, তাই আমাদের সাহায্য ছাড়া তোমরা সার্ভাইভ করতে পারবে না। কিন্তু অভিরামী শুধু এসপিকে বলে যায় এই সব কথা বলে নিশ্চয়ই কিরণকে আপনি কনভিন্স করেছিলেন। এরপর বাইরে যেতেই আশ্বিন ঋতিকা আর অভিরামীর সাথে দেখা করে। আশ্বিনের কথা আমি আপনাকে সাহায্য করতে ফটো দিয়েছি, আর আপনি তাকে ফটো দেখে আমার নামই বলে দিয়েছেন, এখন সে আমার পিছে পিছে ঘুরবে। আভিরামীর কথা বাধ্য হয়ে আমাকে বলতে হয়েছে। তবে এর মধ্যে এসপি আর তার লোক আশ্বিনকে ধরে ফেলে। আশ্বিনের সামনে তারা অভিরামীকে বলে তোমরা এই চিটারকে বিশ্বাস করছো? এ তো বিভিন্ন জায়গা থেকে টাকা খেয়ে এর নিউজ পোর্টালে মিথ্যা নিউজ পাবলিশ করে, এর আগেও কয়েকবার ধরা পড়েছে। এই জন্য অভিরামীরা চলে যায়। তবে এসপি আশ্বিনকে মারধর করে সাবধান করে দেয় যে এই কেসে ইনভলভ হওয়ার চেষ্টা করো না। অন্যদিকে অভিরামীরা যাওয়ার সময় অভিরামী ঋতিকাকে তাদের একটি লকারের বিষয়ে বলে যে তারা দুজন মিলে একটি লকার খুলেছিল। সাথে অভিরামী কিরণের ফ্ল্যাটে থাকা ওই টেবিলের চেম্বারের বিষয়েও বলে। যদিও পুলিশ ওই ফ্ল্যাটটি তল্লাশি করেছে, তবে অভিরামী শিওর যে পুলিশ হয়তো ওই চেম্বারটি খুঁজে পায়নি। এজন্য অভিরামী ঋতিকাকে নিয়ে কিরণের ফ্ল্যাটে গিয়ে টেবিলের ওই চেম্বারটি খোলার চেষ্টা করে। টেবিলের নিচের একটি বাটন চাপ দিতেই চেম্বারটি খুলেও যায়। তবে এখানে তেমন কিছুই নেই, সেখানে শুধু একটি পুরাতন চাবি পাওয়া যায়, কিন্তু এটা কিসের চাবি অভিরামী বা ঋতিকা কেউই বুঝতে পারছে না। পরবর্তী দিন অভিরামী ব্যাংকে গিয়ে তাদের লকারটাও চেক করে, কিন্তু সেখানেও কিছু নেই। বের হওয়ার সময় ব্যাংকের ম্যানেজারের কাছে কিরণের টেবিলের মধ্যে পাওয়া চাবিটিও দেখায়, তবে তারা জানায় যে এটা কোনো লকারের চাবি হবে না। ব্যাংক থেকে ফিরেই অভিরামী ঋতিকার সাথে দেখা করেও বলে যে আমি লকার চেক করেছি, লকারে তো কিছু নেই, আর তারা ওই চাবি সম্পর্কে বলতে পারছে না। ঠিক তখনই আশ্বিনরা ওই একই রেস্টুরেন্টে এসে পড়ে। অভিরামীরা মনে করে আশ্বিন হয়তো তাদের ফলো করছে। অবশ্য অভিরামী গতরাতের ঘটনার জন্য আশ্বিনকে সরিও বলে। এরপর অভিরামীরা যখন চলে যাচ্ছিল আশ্বিন লক্ষ্য করে রিয়াজ অভিরামীদের ফলো করছে, তাই আশ্বিনও কান নিয়ে তাদের ফলো করতে শুরু করে। কিন্তু আশ্বিন পৌঁছানোর আগেই
রিয়াজ অভিরামীদের কার থামিয়ে কারের গ্লাস ভেঙে অভিরামীকে গান পয়েন্ট করে হার্ড ডিস্কের বিষয় জানতে চায়। অভিরামী তখন ব্যাংকের লকারের চাবিটি দেখায় যে আমি ব্যাংকের লকারও খুঁজেছি, সেখানেও আমি পাইনি। রিয়াজের কথা তুমি কি ভেবেছ আমরা মজা করছি? এরপর থেকে যখনই কোনো আপডেট পাবে প্রথমে আমাকে দিবে। রিয়াজ চলে যেতেই আশিন এসে অভিরামী আর ঋতিকাকে তার গাড়িতে তুলে নেয়। এরপর ঋতিকাকে ঋতিকার বাড়িতে ড্রপ করে দেয়। যদিও ঋতিকা অভিরামীকে তার বাড়িতে নামতে বলছিল, কিন্তু অভিরামী রিস্ক থাকা সত্ত্বেও তার নিজের বাড়িতে যাবে। তবে যাওয়ার সময় আশিন অভিরামীর কাছে তার পরিবারের বিষয় জানতে চাচ্ছিল। অভিরামী জানায় তার বাবা মা আর বড় বোন ছিল, একটি কার অ্যাক্সিডেন্টে অনেক আগেই মারা গেছে। তারপর থেকে অভিরামী একদমই একা। আর কথায় কথায় অভিরামী আশিনকে বলে, আমি কি তোমাকে ভরসা করতে পারবো? তুমি আমাকে সাহায্য করবে তো? আশিন বলে, অবশ্যই করব। তবে তোমার বান্ধবীকে আমাকে সাহায্য করতে দিবে? এরপর অভিরামী আশিনকে ওই চাবিটি দেখিয়ে এটা কোন লকারের চাবি হতে পারে তার তথ্য বের করে দিতে বলে। সাথে এটাও বলে এই বিষয়ে ঋতিকা কিছুই জানবে না। মূলত অভিরামী ঋতিকার তার পরিবারকে তার সমস্যার মধ্যে টানতে চাইছে না, এই জন্য তারা যা কিছু করবে ঋতিকার থেকে গোপন রাখার সিদ্ধান্ত নেয়। তবে অভিরামী আশিনের কাছে জানতে চায় তোমার আর এসপির মধ্যে সমস্যা কোথায়? আশিন জানায় কয়েক মাস আগে এমএলএর ছেলে ড্রাইভ করতে একটি অ্যাক্সিডেন্ট করেছিল। ওই সময় এসপি ঘুষ খেয়ে সে কেসটিকে বন্ধ করে দিয়েছিল, কিন্তু আশিন ওই কেসের সত্যতাগুলো তার নিউজ পোর্টালে প্রকাশ করে দিয়েছিল, যে জন্য ডিপার্টমেন্টকেও বাধ্য হয়ে এসপিকে সাসপেন্ড করে দিতে হয়। তখন থেকে এসপি আর আশিনের মধ্যে একটি ঝামেলা চলছে। সাথে আশিন এটাও স্বীকার করে এসপি যেমনটা বলেছে পুরোটা মিথ্যা বলেনি, কারণ সে বেশ কিছু কেসের বেলায় টাকা খেয়ে সেগুলো আর প্রকাশ করেনি। আশিনের কথা একটা নিউজ পোর্টাল চালাতে তার পিছনে ব্যয় করতে হয়, এর জন্য আমাকে করতে হয়েছে। সব কিছু জানার পর অভিরামী আশিনকে এটাও বলে একবার যদি আমরা ওই হার্ড ডিস্ক পেয়ে যাই তুমি সেখান থেকে একটি কপি করে রেখে দিও, কারণ অভিরামী ভালো করে জানে আশিন শুধুমাত্র ওই হার্ড ডিস্কের জন্য তাকে সাহায্য করতে চাইছে। সিন চলে যায় পরবর্তী দিন। অভিরামীর কথা মতো আশিন ওই চাবির তথ্য নিয়ে এসে অভিরামীকে জানায় এই চাবির মধ্যে 7 সংখ্যার একটি ডিজিট আছে। এটা মূলত একটি প্রাইভেট কোম্পানির লকারের চাবি, আর এই ডিজিটগুলো বিশ্লেষণ করলে বোঝা যাচ্ছে এই চাবিটি কোজিকোড়ে রেলওয়ে স্টেশনের একটি লকারের চাবি। অভিরামী তখন ধারণা করে ও হয়তোবা সেখানে হার্ড ডিস্ক রাখার জন্য ওখানে গিয়েছিল, না হলে কিরণ ওই ট্রেনে কেন যাবে? কিন্তু আশিনের কথা ও যদি ওই লকারে হার্ড ডিস্ক রাখতেই যাবে চাবি কেন নিজের বাসায় রেখে যাবে? তবে অভিরামীর ধারণা কিরণের কাছে ডুপ্লিকেট চাবিও তো থাকতে পারে, তাই কোজিকোড়ে লকারটা চেক করে দেখা উচিত। এরপর আশিন আর অভিরামী কোজিকোড়ের উদ্দেশ্যে বের হচ্ছিল, ঠিক তখনই ঋতিকা এসে তাদেরকে বের হতে দেখে। ঋতিকা দেখে স্পষ্ট বুঝতে পারছে অভিরামী তার গোপনে কিছু করছে। অবশ্য অভিরামী ঋতিকাকে বোঝানোর চেষ্টা করে যে আমি তোমার পরিবারকে ইনভলভ করতে চাচ্ছিলাম না বলেই আমি গোপনও সাহায্য নিচ্ছি। কিন্তু ঋতিকা আশিনকে কিছুতে বিশ্বাস করতে চাইছে না। কিন্তু অভিরামী ঋতিকাকে বোঝায় তার তো আর কোনো অপশন নেই, একদিকে পুলিশ অন্যদিকে রাজকুমারের লোক, যে কোনো মূল্যে তাকে হার্ড ডিস্কটি খুঁজে পেতে হবে, আর একমাত্র আশিনই সেটা সাহায্য করতে পারে। অভিরামী কোজিকোড়ে লকারের বিষয়টি বলে যে আমরা সেখানে চেক করতে যাচ্ছি। সব কিছু শোনার পর ঋতিকাও তাদের সাহায্য করতে সাথে যেতে চাইছিল। তবে আশিন বোঝায় তুমি যদি সত্যিই তোমার বান্ধবীকে সাহায্য করতে চাও তাহলে আমাদের সাথে নয়, তোমাকে অন্যভাবে সাহায্য করতে হবে। আশিনের ধারণা পুলিশ হয়তোবা অভিরামীর ফোন ট্র্যাক করতে পারে, তাই তারা যে কোজিকোড়ে যাচ্ছে পুলিশ যেন সেটা বুঝতে না পারে, এজন্য আশিন প্ল্যান করে ঋতিকা অভিরামীর ফোন এবং কার নিয়ে ত্রিশোরের দিকে যাবে। পুলিশ যদি ট্র্যাক করার চেষ্টাও করে তারা মনে করবে অভিরামী ত্রিশোর যাচ্ছে। আশিন ঋতিকাকে এটাও বলে দেয় যদি পুলিশ তোমাকে ধরে ফেলে তখন তুমি বলবে যে অভিরামীর কারটি তুমি ধার নিয়ে ত্রিশোর তোমার কোনো আত্মীয়ের বাড়িতে যাচ্ছ, আর ফোন হয়তোবা অভিরামী ভুল করে গাড়িতে রেখে গেছে। এমনকি রাজকুমার লোক যদি তোমাকে ধরে তাদেরকেও একই কথা বলবে। এরপর রাত হওয়া মাত্রই একদিকে ঋতিকা অভিরামীর কান নিয়ে ত্রিশোর উদ্দেশ্যে বের হয়ে যায়, আর অন্যদিকে আশিন অভিরামীকে নিয়ে কোজিকোড়ের উদ্দেশ্যে যাওয়ার সময় অভিরামী আশিনের কাছে তার পরিবারের বিষয় জানতে চাইলে আশিন জানায় আশিন অবিবাহিত, বাবা মায়ের একমাত্র সন্তান, বাবার সাথে খুব বেশি বনিবনা হতো না, তাই পড়াশোনা শেষ করে বাড়ি ছেড়ে চলে এসেছে। আশিন লক্ষ্য করছিল অভিরামী খুব চিন্তিত, তাই আশিন অভিরামীকে সান্ত্বনা দেয় চিন্তা করো না, কোজিকোড়ে লকারে আমরা ড্রাইভটি পেয়ে যাব। আমরা ওই লকারে হার্ড ড্রাইভটি পেলে রাজকুমার কাছে হ্যান্ডওভার করা মাত্রই আমাদের সব সমস্যার সমাধান হয়ে যাবে। অভিরামীর কথা পুলিশকে কি বলবো? আশিন বলে তাদের বলবে তুমি ড্রাইভটি পাওনি, তারা তো আর তোমাকে খুন করতে যাবে না। কোজিকোড়ে পৌঁছাতে পৌঁছাতে সকাল হয়ে যায়, আর সকাল হতেই তারা ওই লকারটি খুলে দেখে সেখানে কয়েকটি ফটো আর কয়েক বান্ডিল টাকা ছাড়া কিছুই নেই। তবে ফটোগুলো দেখে অভিরামী বলছিল
এখানের কয়েকটি ফটো আমি কিরণের ফ্ল্যাটেও দেখেছি। সাথে কিরণের সাথে এক মহিলার ফটো দেখিয়ে অভিরামী বলে, যতটুকু আমার মনে হয় ইনি কিরণের মৃত মা হবে। এই ফটোগুলোর মধ্যে একটি চেকের ফটো পাওয়া যায়। আশ্বিনও ধারণা করে কিরণের মায়ের ঠিকানা হবে। এই জন্য বিস্তারিত তথ্য জানতে তারা সেই ঠিকানাতে যায়। তবে এখানে গিয়ে তারা কিরণের মাকে পেয়ে যায়। তবে কিরণের মাকে দেখে অভিরামী একদমই অবাক। কিরণের মায়ের সাথে কথা বলে তারা এটাও বুঝতে পারে কিরণের মৃত্যুর বিষয়ে এখনও সে কিছুই জানে না। আশ্বিনরা তাদের পরিচয় দেয় যে তারা কিরণের কলিগ, এখানে একটি কাজে এসেছিল, তাই তার সাথে দেখা করতে এসেছে। কিরণের মাও জানায় কিরণ কয়েক মাস যাবৎ এখানে আসে না, এমনকি কয়েকদিন যাবৎ তার সাথে ফোনে পর্যন্ত কন্ট্যাক্ট করছে না। তবে কিছুদিন আগে কিরণ তাকে বলেছিল কিরণ দেশের বাইরে একটি কাজ পেয়েছে, কিছুদিনের মধ্যেই তাকে নিয়ে দেশের বাইরে চলে যাবে। কথার মধ্যে অভিরামীর চোখ পড়ে দেয়ালের একটি ফটোর দিকে, যেখানে কিরণের ফটোর নিচে লেখা রয়েছে অমল। অভিরামী তাই কিরণের মায়ের কাছে জানতে চায় অমল কি কিরণের আরেকটা নাম। তবে এটা শোনা মাত্রই কিরণের মা একটু চিন্তায় পড়ে যায়। সে কোনো উত্তর না দিয়ে অন্য কথা বলে সেখান থেকে চলে যায়। এতে করে অভিরামীর বেশ সন্দেহ হয়। এদিকে কিরণ অভিরামীকে বলেছিল কিরণের মা কয়েক মাস আগেই মারা গিয়েছে, অথচ কিরণের মা এখনও জীবিত। আবার কিরণের অমল নাম বলার পর কিরণের মা পাশ কাটিয়ে চলে গেছে। তাই অভিরামীর সন্দেহ কিরণের সম্পর্কে কিরণের মা হয়তোবা কিছু একটা জানে। ঠিক তখনই আশ্বিনের ফোনে ঋতিকা কল করলে অভিরামী ঋতিকাকেও এখানে সবকিছু বলে। এরপর আশ্বিন আর অভিরামী প্ল্যান করে তারা এখানে থেকে যাবে, কিরণের মায়ের ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করবে, আর এতে করে হয়তোবা কিরণের মায়ের থেকে তারা কোনো তথ্য পেতে পারে। এজন্য তারা এখানে একটি হোটেলে ওঠে। তারা দুজনই পাশাপাশি দুটি রুমে ওঠে, যার যার মতো রুমে গিয়ে ফ্রেশ হয়ে নেয়। তবে এর মধ্যে আশ্বিন অভিরামীর রুমের শব্দ পেয়ে অভিরামীর রুমে গিয়ে দেখে রিয়াজ এসে পড়েছে। রিয়াজ আশ্বিনকে দেখা মাত্রই তাকে গান পয়েন্ট করে। রিয়াজ জানে আশ্বিন মিডিয়ার লোক, তাই রিয়াজ ভাবছিল অভিরামী হয়তোবা তাকে বোকা বানানোর চেষ্টা করছে। কিন্তু অভিরামী রিয়াজকে সব কিছু খুলে বলে যে আমরা এখানে লকারের খোঁজে এসেছিলাম, ওই লকারের মধ্যে আমরা হার্ড ডিস্ক ব্যতীত এই জিনিসগুলো পেয়েছি। আমরা এখন হার্ড ডিস্কটি খোঁজার চেষ্টাই করছি। আবার অভিরামীরা যে কিরণের মায়ের সাথে দেখাও করেছে রিয়াজ সেই ব্যাপারও জানে। তবে অভিরামী রিয়াজকে সব কিছু খুলে বলার পর রিয়াজ সেখান থেকে চলে যায়। অভিরামীরাও এখন বুঝতে পারছে রাজকুমারের লোকজন তাদেরকে ফলো করছে। সাথে অভিরামী এটাও চিন্তা করে কিরণের মায়ের সাথে আবার দেখা করলে সেও বিপদে পড়তে পারে। তবে তাদের কোনো একটা লিড তো প্রয়োজন। তখন অভিরামী কিরণের একটি ফটো দেখে আশ্বিনকে বলে এই জায়গার নাম কুট্টায়াদি। কিরণ আমাকে বলেছিল ও মাঝে মধ্যে ওর মাকে নিয়ে ওই জায়গায় যেত। তাই অভিরামীর ধারণা কিরণ হয়তোবা সেখানে কিছু রাখতে পারে। তাই পরবর্তী দিন সকাল হতেই তারা ফটোতে থাকা ওই জায়গায় চলে যায়। এখানে একটি কটেজের মতো বানানো ছিল। আশ্বিনরা ওই কটেজের মধ্যে প্রবেশ করে এবং ভিতরে গিয়ে বুঝতে পারে এখানে কেউ থাকে। এমনকি পাশেই চুলার উপর পাতিল রাখা, পাতিলটা এখন পর্যন্ত গরম। এতে করে আশ্বিন বুঝতে পারছে কেউ হয়তোবা এখানে ছিল, আমাদের উপস্থিতি টের পেয়ে পালিয়েছে। তবে ঠিক তখনই বাইরে থেকে দরজা বন্ধ করে কেউ একজন পুরো কটেজে পেট্রোল ঢেলে আগুন দিয়ে দেয়। আশ্বিন আর অভিরামী তখন বাঁচার জন্য এদিক ওদিক ছুটছে। আর এরপরে আমরা দেখতে পাই এখানে অন্য কেউ আগুন দেয়নি, কিরণ নিজে আগুন দিয়েছে। তার মানে কিরণ এখনও জীবিত। তবে কিরণ কিভাবে এখনও জীবিত সেটা আমরা একটু পরে জানতে পারব। এদিকে ভিতর থেকে বের হওয়ার কোনো জায়গাই নেই। অতিরিক্ত ধোয়ার জন্য অভিরামী নিঃশ্বাস না নিতে পেরে একসময় সেন্সলেস হয়ে পড়ে। আশ্বিনও পাশে একটি আলমারি দেখতে পেয়ে আলমারির জিনিসপত্র বের করে অভিরামীকে ওই আলমারির মধ্যে ঢুকিয়ে আলমারির পিছে জানালা ভেঙে ভিতর থেকে বের হয়ে আসে। আশ্বিন সাথে সাথে অভিরামীকে হসপিটালে নিয়ে যায়। অন্যদিকে মুরুকান নামে একজন অফিসার এসপিকে জানায় কিরণ ওই ট্রেনে যাত্রা করেছিল ঠিকই, তবে 11 তারিখে নয় 8 তারিখে। অ্যাক্সিডেন্ট হয়েছিল 11 তারিখে। 11 তারিখে কোনো প্ল্যাটফর্মেই কিরণকে দেখা যায়নি। তার মানে কিরণ সেদিন যাত্রা করেনি। তাই এসপি এখন বুঝতে পারছে না সত্যি কি কিরণ মারা গেছে না এখনও জীবিত। এই জন্য এসপি ডিএনএ টেস্ট করাতে বলে। সিং চলে যায় হসপিটালে। অভিরামীর জ্ঞান ফিরেছে। খবর পেয়ে ঋতিকাও এসেছে। ঋতিকা জানতে চাচ্ছিল কে আগুন দিতে পারে। আশ্বিন তখন বলে যতটুকু আমার মনে হচ্ছে আগুনটা অন্য কেউ দেয়নি, কিরণ দিয়েছে। কিন্তু ঋতিকার কথা কিরণ তো মৃত, আমরা তোর বডি পেয়েছিলাম। তবে আশ্বিনের কথা ওই জায়গায় কেউ থাকতো, আর সেটা যদি অন্য কেউ হবে আমাদের মারার চেষ্টা কেন করবে? আর তোমরা কিরণের ড্রেস, ঘড়ি এবং আইডি কার্ড দেখে ভেবে নিয়েছিলে সেটা কিরণের বডি। এমনও তো হতে পারে তোমাদেরকে বোকা বানানোর জন্যই কিরণ নিজেই ওগুলো ফেলে এসেছিল। কারণ আমি প্রথমে মনে করেছিলাম রাজকুমারের লোকজনই কিরণকে খুন করে ওখানে ডাম্প করেছে। এখন আমি বুঝতে পারছি কিরণ তার মৃত্যুর মিথ্যা নাটক সাজিয়েছে। ঋতিকার কথা কিরণ কেন এটা করতে যাবে? আশ্বিন বলে সেটা তোমার বান্ধবী বলতে পারবে, কারণ যতটুকু আমার মনে হয় অভিরামী সম্পর্কে জানে।
আশ্বিন অভিরামীকেও বোঝায়, দেখো একবার যদি প্রমাণ করা যায় যে কিরণ জীবিত, তাহলে আমাদের হার্ড ডিস্ক খুঁজতে হবে না, তুমি ওই ঝামেলা থেকে মুক্তি পেয়ে যাবে। তাই তুমি যদি এই ঝামেলা থেকে মুক্তি পেতে আমাদের সাহায্য চাও, তাহলে আমাদেরকে সত্যিটা খুলে বলো। অভিরামী তখন চিন্তা ভাবনা করে বলে, আমি স্বীকার করছি আমি তোমাদেরকে সব সত্যিটা বলিনি, কিন্তু কিরণ যে জীবিত এই বিষয়ে আমি জানতাম না। কিরণ আর এসপির হার্ড ডিস্কের ডিল সম্পর্কে আমি আগে থেকেই জানতাম, তবে এক্স্যাক্টলি কী ঘটেছিল তা জানতে আমাদের পিছে ফিরে যেতে হবে। এক রাতে অফিস থেকে সবাই চলে যাওয়ার পরও কিরণ আর অভিরামী অফিসের বেলকনিতে দাঁড়িয়ে কথা বলছিল। অভিরামী তখন কিরণকে বলছিল, আমার এখানে আটকে থাকার কোনো ইচ্ছা নেই, আমি বাইরে গিয়ে সেটেল হতে চাই, এখানে আমাদের কোনো ভবিষ্যৎ নেই। কিরণ তখন অভিরামীকে বলে, তোমাকে আজ আমি একটা কথা বলবো যা অন্য কেউই জানে না, আমি একটা গোল্ডেন অপরচুনিটি পেয়েছি। এরপর কিরণ অভিরামীকে এসপি আরমু খানের সাথে করা ডিলের বিষয় বলে। রাজকুমারকে ধরার জন্য এসপির ওই তথ্যগুলো দরকার ছিল, আর কিরণ সেই তথ্যগুলো দিয়ে এসপিকে সাহায্য করবে। তবে কিরণ ভালো করে জানত, রাজকুমার যদি কোনোভাবে জানতে পারে সেই এই কাজটি করেছে, তাহলে তাকে জীবিত ছাড়বে না। এই জন্য কিরণ ব্যাকআপ প্ল্যানও সাজিয়ে রেখেছিল। কিরণ ওই তথ্যগুলোর বিনিময়ে এসপিকে কিছু শর্ত দিয়েছিল। কিরণের প্রথম শর্ত ছিল কিরণ আর অভিরামীর জন্য আমেরিকা বা ইউরোপের যে কোনো দেশে ওয়ার্ক ভিসা করে দিতে হবে। অবশ্য এসপি এতে রাজিও হয়েছিল, কিন্তু অভিরামী বুঝতে পারছিল না রাজকুমারের মতো সাধারণ একজন লোককে ধরার জন্য ওরা এত কিছু কেন করতে যাবে। তখন কিরণ অভিরামীকে জানায়, এটা শুধু এখানের পুলিশের কাজ না, সেন্ট্রাল গভর্নমেন্ট এনফোর্সমেন্ট ডিপার্টমেন্ট এই কাজটি করাচ্ছে। এই অপারেশনের প্ল্যানটা দিল্লি থেকে এসেছে। রাজকুমারের ক্লায়েন্টরা ছিল বিভিন্ন পলিটিশিয়ান, ড্রাগ ডিলার, গ্যাংস্টার। সেন্ট্রাল গভর্নমেন্ট রাজকুমারকে এজন্যই ধরতে চাচ্ছিল কারণ রাজকুমারের বেশ কয়েকজন ক্লায়েন্ট ছিল তাদের অপোজিশন পার্টির লিডার। তবে অভিরামী ভয় পাচ্ছিল, এসপি যেমনটা প্রমিস করেছে যদি তা না করে তখন তাদের কি হবে। তবে এই জন্য কিরণ একটি ব্যাকআপ প্ল্যান সাজিয়ে রেখেছে। কিরণ রাজকুমারের এজেন্সি থেকে $1 মিলিয়ন চুরি করবে। যেহেতু রাজকুমারের এজেন্সি মানি লন্ডারিংয়ের কাজ করে আর লেনদেনগুলো কিরণের দ্বারা হয়, তাই কিরণ অনায়াসে সেটা করতে পারবে। পরবর্তীতে ওই টাকা দিয়ে তারা যে কোনো দেশে গিয়ে সেটেল হতে পারবে। তবে কিরণের এজন্য আভিরামীরও সাহায্যের প্রয়োজন। কিরণ আভিরামীকে প্রথম একটি ব্যাংক লকার খুলতে বলে, এরপর অনন্তর সাথে কথা বলতে বলে, কারণ অনন্ত সিস্টেম ইঞ্জিনিয়ার। কিরণ যদি তাদের সার্ভার থেকে তাদের তথ্য ডাউনলোড করার চেষ্টা করে, প্রথমে অনন্তর কাছে নোটিফিকেশন চলে যাবে, তখন অনন্ত পুরো সিস্টেম এনক্রিপ্টেড করে দিবে। অনন্তর আবার আভিরামীর প্রতি একটি সফট কর্নার আছে। কিরণ সেই সফট কর্নারটা ব্যবহার করে আভিরামীকে দিয়ে অনন্তকে রাজি করানোর প্ল্যান করে। কথা মতো অভিরামী অনন্তর সাথে দেখা করে অনন্তকে তাদের পুরো প্ল্যানের বিষয় খুলে বলে। তবে কিরণ যে এখানে ইনভলভ আছে আভিরামী এই বিষয়টা গোপন রাখে। তবে অনন্ত প্রথমে রাজি হচ্ছিল না। পরবর্তীতে অভিরামী অনন্তকে এর বিনিময়ে $1 কোটি টাকা দেওয়ার অফারও করে, আর তখনই অনন্ত রাজি হয়। তবে অনন্ত 3টা শর্ত দেয়। অনন্তর প্রথম শর্ত, ডেটা ডাউনলোড করার জন্য অনন্ত সিস্টেম ব্যবহার করা যাবে না, অন্য কারো সিস্টেম ব্যবহার করতে হবে। দ্বিতীয় শর্ত, অনন্ত ডাউনলোডের ডিজিটাল ফুটপ্রিন্ট মাস্ক করবে না, কারণ এটা করলে যে কোনো আইটি প্রফেশনাল ডিটেক্ট করতে পারবে। তবে অনন্ত এর জন্য বেশ কিছু সময় দিবে, ওই সময়ের মধ্যে তারা কাজটি করতে পারবে। আর তৃতীয় শর্ত হচ্ছে, ডেটা ট্রান্সফার হওয়া মাত্রই অনন্তকে পুরো $1 কোটি টাকা ট্রান্সফার করে দিতে হবে। কিরণ তখন অনন্তর সবগুলো কন্ডিশনে রাজি হয়ে যায় এবং কিরণের নিজের সিস্টেম থেকে ওই ডেটাগুলো ডাউনলোড করার সিদ্ধান্ত নেয়। তবে কিরণের সিস্টেম থেকে ডাউনলোড করা হবে শুনে অনন্ত একটু ঘেরিমেরি করছিল, কারণ অনন্ত তো জানো না যে কিরণ এর সাথে ইনভলভ আছে। অভিরামী তখন বোঝানোর চেষ্টা করে যে কারো না কারো সিস্টেম থেকে তো করতেই হবে। এরপর রাজকুমার একদিন অফিসের বাইরে থাকা অবস্থায়, আর ওই দিনই অনন্ত মদুরাইতে থাকা তাদের আরেকটি ব্রাঞ্চের সিস্টেম চেক করার কথা বলে মদুরাইতে চলে যায়। এই সুযোগে কিরণ তার সিস্টেম থেকে কোম্পানির সম্পূর্ণ ডেটা ডাউনলোড করে নেয়। তবে পুরো ডাটাই এনক্রিপ্টেড, তাই ডিক্রিপ্ট করতে অনন্ত সাহায্য নেওয়া হয়। অনন্ত তার ল্যাপটপে ডিক্রিপ্ট করে পুরো ডেটা দেখিয়েও দেয়। এরপর অনন্ত তার টাকা চাইলে কিরণ বলে, এতগুলো টাকা জোগাড় করতে আমার একটু সময়ের প্রয়োজন। কিন্তু অভিরামী অনন্তকে কথা দিয়েছিল ডেটা ট্রান্সফার হয়ে গেলে সে টাকা পরিশোধ করবে। আবার অনন্তর কিছু করার নেই, তাই অনন্তর বাধ্য হয়ে হার্ড ডিস্কটি রেখে চলে যেতে হয়। অভিরামীও তার কথা মতো অনন্তকে টাকা পাইয়ে দেওয়ার জন্য কিরণকে প্রেশার দিয়ে যাচ্ছিল। আর এরপরই মূলত কিরণ ওই জার্নিতে গিয়ে তার অ্যাক্সিডেন্ট ঘটেছিল। অভিরামীর কথা আমি যদি আগেই বলতাম আমি কিরণের প্ল্যান সম্পর্কে জানি, তাহলে সবাই ধরে নিত ওই হার্ড ড্রাইভ আমার কাছে আছে। এই জন্য আমি এই বিষয়টি গোপন করে রেখেছি। ঋতিকা জানতে চায়, তোমরা যে ব্যাংকের লকার খুলেছিলে তার কি হলো? অভিরামী বলে, যেদিন আমরা ড্রাইভটি হাতে পেয়েছিলাম ওই দিন সকালে কিরণ আমার থেকে লকারের চাবি নিয়ে নিয়েছিল, তবে বিকেলবেলা আমাকে চাবি ফেরতও দিয়ে দিয়েছে।
কিন্তু আমি যখন বুঝতে পারি কিরণ মিসিং হওয়ার পর আমি ওই লকারটি চেক করে দেখেছি, সেখানে কোনো ড্রাইভ ছিল না। অভিরামী থেকে সব কিছু শোনার পর আশ্বিন বলে, এখন আমি শিওর কিরণ জীবিত। আশ্বিনের কথা, তোমার সাহায্য নিয়ে অনন্ত থেকে ও সব ডেটাগুলো কালেক্ট করে নিয়েছে। আর যদি আসে লকারের কথা, ওই দিন তোমার থেকে চাবি নিয়েছে, আবার তোমাকে ফেরতও দিয়েছে। এর কয়েকদিন পর যেখানে ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছিল সেখানে ওর বডি পাওয়া গিয়েছিল। তুমি যেহেতু লকারের বিষয়ে জানতে, তুমি নিশ্চয়ই লকারটি চেক করবে, আর এতে করে পুলিশ মনে করবে কিরণ হয়তো বা ওই লকারের মধ্যে ড্রাইভটা রেখেছিল যেটা তুমি সেখান থেকে সরিয়েছ। পুলিশ তখন তোমাকে সন্দেহ করবে। তাই লকার খোলার এই পুরো প্ল্যানটা কিরণ আগেই করে রেখেছে। অভিরামীর কথা, ওর প্ল্যানে যেহেতু আমি ওর সাথে ছিলাম, ও কেন আমার সাথে এমনটা করতে যাবে? আশ্বিনের কথা দেখো, ও তোমাকে ব্যবহার করেছে, কারণ ও যদি ওর মৃত্যুর নাটকটা সাজায়, রাজকুমার আর পুলিশ তোমাকে টার্গেট করবে, যে জন্য ও কিছুটা সময়ও পাবে। আর এতক্ষণে নিশ্চয়ই দেশ ছেড়ে পালানোর প্রিপারেশন নিচ্ছে। ঋতিকার কথা, ও যদি এসপির সাথে ওই ডিলটি করেই থাকে, তাহলে কেন কিরণ এমনটা করতে যাবে? আশ্বিনের কথা, এসপির সাথে যে ডিল হয়েছিল সেটা শুধুমাত্র কিরণ আবিরামীকে বলেছে, এসপি নিজে কিন্তু কখনো বলেনি। তার মানে কিরণের প্ল্যান ছিল পুলিশকে এবং রাজকুমারকে বোকা বানিয়ে দেশ থেকে পালানো। কিন্তু কিরণের একার পক্ষে তো আর এত কিছু সম্ভব হবে না। নিশ্চয়ই কিরণের পিছে থেকে কেউ তাকে সাহায্য করছে। অভিরামী তখন কিরণের এক বন্ধুর কথা বলে, যে আমাকে এক বন্ধুর বিষয়ে বলেছিল। এটা শুনে আশ্বিন ধারণা করে কিরণ হয়তোবা ওর ওই বন্ধুর দ্বারা এসপির কাছে হার্ড ডিস্কটি পৌঁছে দিবে। এতে করে পুলিশও খুশি, রাজকুমার ধরা পড়বে, আর ও এজেন্সি থেকে চুরি করা $1 মিলিয়ন দিয়ে বিদেশে অনায়াসে থাকতে পারবে। তার মানে এটাই ছিল ওর প্ল্যান। আর যদি আসে ট্রেন দুর্ঘটনার কথা, ওই ট্রেন দুর্ঘটনা ওর প্ল্যানের মধ্যে ছিল না, ওটা ছিল ওর বোনাস। তবে আশ্বিনদের এখন একটি প্ল্যান করে তারপর অগ্রসর হতে হবে। আবার এই মুহূর্তে ঋতিকা বা অভিরামীর বাড়িও সেফ না। এই জন্য আশ্বিন বলে, কোয়েম্বাতুরের একটু বাইরের দিকে আমার এক বন্ধুর একটি বাড়ি আছে, সেটা ভেঙে ওরা হোটেল বানানোর প্ল্যান করছে। আমরা বেশ কিছুদিন সেখানে থাকতে পারবো। অবশ্য অভিরামী আর ঋতিকাও রাজি হয়। অন্যদিকে আমাদের কিরণ আর কিরণের বন্ধু প্রকাশকে দেখানো হয়, আর এখানে আমরা জানতে পারি এই প্রকাশই কিরণের পিছে থেকে কিরণকে সব কাজে সাহায্য করছে। তারাও এখন তাদের পরবর্তী প্ল্যান সাজাচ্ছে। অন্যদিকে আমরা দেখতে পাই ঋতিকা আভিরামীর গোপনে রিয়াজের সাথে দেখা করে রিয়াজকে সব তথ্য দিয়ে দিচ্ছে। সাথে ঋতিকা এটাও বলে কিরণ হয়তোবা এখনও জীবিত। তার মানে ঋতিকা রাজকুমারের ইনফরমারের কাজ করছে, আর ঋতিকার মাধ্যমে রিয়াজ সব কিছু জেনে আভিরামীর উপর নজর রাখতে পারছে। এরপর আশ্বিন আভিরামী আর ঋতিকাকে তার বন্ধু সেই বাড়িতে নিয়ে যায়। কিন্তু ঋতিকা বলছিল এভাবে লুকিয়ে না থেকে রাজকুমার স্যারের সাথে দেখা করতে সব বলে দিলেই হয়। কিন্তু আশ্বিনের কথা, সে যে আমাদের বিশ্বাস করবে তার গ্যারান্টি কি? তাই আমাদেরকে আগে কিরণকে খুঁজে বের করতে হবে। আর অন্যদিকে প্রকাশ আর কিরণের কথা আমরা এটাও জানতে পারি, প্রকাশের বাবা যখন কাতারে ছিল তখন সে এখানে ফার্ম হাউসটি কিনেছিল। বর্তমানে রাজকুমারের কারণে প্রকাশ এখানে লুকিয়ে আছে। মূলত প্রকাশের প্ল্যান হচ্ছে প্রথমে হার্ড ড্রাইভ দিয়ে তারা রাজকুমারকে পুলিশে ধরিয়ে দিবে। এরপর হার্ড ড্রাইভে থাকা ক্লায়েন্টের তথ্য নিয়ে রাজকুমার যে ব্যবসাটা করছে সেটা প্রকাশ করবে। আবার প্রকাশ কিরণকে দেশের বাইরে পাঠিয়ে দেওয়ার সব অ্যারেঞ্জমেন্টও করে রেখেছে। এখন শুধু হার্ড ডিস্ক থেকে তথ্য বের করে রাজকুমারকে ধরিয়ে দেওয়ার পালা। তবে প্রকাশ অভিরামীর বিষয়ে জানতে চাইলে কিরণ বলে, আমি যাওয়ার আগে ওর বিষয়টা সমাধান করেই যাব। তবে ঠিক তখনই প্রকাশের একজন লোক এসে জানায় কিরণ যে হার্ড ড্রাইভটি দিয়েছে সেটা এনক্রিপ্টেড, কোনো ডেটাই তারা অ্যাক্সেস করতে পারছে না। কিন্তু কিরণ যখন নিয়েছিল তখন তো অনন্ত ল্যাপটপে সবই দেখেছিল। কিরণও বুঝতে পারছে এটা অনন্তর কাজ। অনন্তকে তার টাকা না দেওয়ার কারণে হয়তোবা অনন্ত এমনটা করেছে। তবে যাই হোক না কেন, যে কোনোভাবেই তাদেরকে এই ডেটা বের করতে হবে, নয়তো তাদের সব প্ল্যান ভেস্তে যাবে। তবে অনন্তর দায়িত্বটা প্রকাশ নেয়। প্রকাশ অনন্তকে ধরতে তার লোকও পাঠায়, কিন্তু প্রকাশের লোকেরা অনন্তকে ধরার আগেই অনন্ত বুঝতে পেরে সেখান থেকে পালিয়ে যায়। এই জন্য কিরণের থেকে নম্বর নিয়ে প্রকাশ অনন্তকে কল করে প্রকাশ নিজেকে অভিরামীর বন্ধু পরিচয় দেয়, যে অভিরামীও টাকা দেওয়ার জন্য তোমার সাথে কথা বলতে বলেছে। তবে অনন্ত কোনো জবাব না দিয়ে কল কেটেই তার সিমটি ফেলে দেয়। অন্যদিকে আশ্বিন আভিরামীকে জানায় হার্ড ড্রাইভের দ্বারা লোকেশন ট্রেস করা সম্ভব, কারণ এর আগেও আশ্বিন এমন একটি সমস্যায় পড়েছিল। ওই সময় পুলিশ তাকে ট্রেস করতে পেরেছিল। এই জন্য তাদের এখন অনন্তর সাথে দেখা করাটা জরুরি। অন্যদিকে রিয়াজ রাজকুমারের সাথে দেখা করে অনন্তর বিষয়ে বলে যে প্রকাশের কয়েকজন লোক অনন্তকে ধরতে এসেছিল। আবার কিরণ যখন থেকে মিসিং হয়েছে প্রকাশকেও তার বাড়িতে দেখা যায়নি। রাজকুমার আগে থেকে প্রকাশের বিষয়ে জানে যে প্রকাশ অনেকদিন যাবতই এই বিজনেস করতে চাইছে। তার রাজকুমার এখন স্পষ্টই বুঝতে পারছে প্রকাশই হয়তোবা কিরণকে দিয়ে এই তথ্য চুরি করিয়েছে,
যাতে রাজকুমার ধরা পড়ার পর প্রকাশ ওই ক্লায়েন্টদের তথ্য নিয়ে ওই ক্লায়েন্টদের সাথে বিজনেস করতে পারে। তাই রাজকুমার যে কোনো মূল্যে প্রকাশকে খুঁজে বের করার নির্দেশ দেয়। অন্যদিকে পুলিশ আভিরামীদেরকে ট্রেস করে তাদেরকে এসপি অফিসে নিয়ে আসে। এসপি প্রথমে আভিরামীকে বলে, আমি নিষেধ করা সত্ত্বেও তোমরা চিটারের সাথে হাত মিলিয়ে কাজ করছো, তোমরা কিভাবে কি বিশ্বাস করতে পারো? আভিরামী তখন এসপিকে বোঝায় এটা বিশ্বাসের বিষয় না। একদিকে রাজকুমারের লোকজন আমাদেরকে তাড়া করছে, তারা বলছে আমরা যেন পুলিশের সাহায্য না নিই, আবার আরেকদিকে আপনারা। আমি কোনো উপায় না পেয়েও সাহায্য নিয়েছি। এসপির কথা ও তো আর ওর স্বার্থ ছাড়া কাজ করবে না। অভিরামী তখন এসপিকে বলে যে একবার হার্ড ডিস্কটি পাওয়ার পর সে তার চ্যানেলে এটার কভারেজ করবে, এই জন্য সে আমাদেরকে সাহায্য করছে। এরপর এসপি অভিরামীর কাছে জানতে চায় 11 তারিখে কিরণ যেদিন চেন্নাইয়ের উদ্দেশ্যে বের হয়েছিল ওই দিন তুমি কোথায় ছিলে? অভিরামী বলে সকালে আমি অফিসে গিয়েছিলাম, বিকেলে অফিস থেকে বাসায় ফিরে বাসাতেই ছিলাম। এসপির কথা এছাড়া এর বাইরে কোথাও যাওনি? অভিরামী তখন ঋতিকার দিকে তাকিয়ে বলে, রাতের বেলা আমি ওর বাসাতে গিয়েছিলাম আর পরবর্তী দিন সেখান থেকে ফিরেছি। এসপি জানতে চায় কিসে গিয়েছিলে? অভিরামী বলে আমার নিজের কার নিয়ে। এসপি তখন একটি সিসিটিভি ফুটেজ দেখিয়ে বলে, ওই দিন ট্রেন দুর্ঘটনা করেছিল সন্ধ্যা 7টায় আর রাত ঠিক 9টার সময় ওই দুর্ঘটনাস্থলের পাশে কাঞ্জিকুড়োতে তোমার কার দেখা গেছে আর সকাল 3টায় সেটা ফিরেছে। এটা দেখা মাত্রই আশিনার ঋতিকা তো পুরোই হতবাক। তার মানে অভিরামী তাদের কাছে কিছু একটা লুকিয়েছে। এসপি অভিরামীকে বলে, আমি শুধু জানতে চাই ওই রাতে কারের মধ্যে কে ছিল, না তোমরা দুজনই ছিলে? আর এরপরে অভিরামী সত্যিটা খুলে বলে। অভিরামী আশিনার ঋতিকাকে কিরণের প্ল্যান সম্পর্কে আগেও বলেছিল, তবে হার্ড ডিস্ক পাওয়ার পর কী হয়েছিল সেটা আর বলেনি। অভিরামী জানায় ওই দিন হার্ড ডিস্কটি নেওয়ার পর থেকেই কিরণের বিহেভিয়ারে অভিরামী সন্দেহ হচ্ছিল। যাওয়ার পথে একটি চেকপোস্টে পুলিশ যখন কারের কাগজপত্র চেক করছিল ওই সময় অভিরামী সুযোগ পেয়ে কিরণের ফোন চেক করে, আর সেখানে অভিরামী কিরণের বন্ধু পিকের সাথে কিরণের সকল হোয়াটসঅ্যাপ চ্যাট দেখতে পায়, যেখানে কিরণ অভিরামীর বিষয়টিও উল্লেখ করে বলেছিল ওর বিষয়টি দেখা হবে। আর এতে করে অভিরামী বুঝতে পেরেছিল কিরণ শুধুমাত্র তার প্ল্যান কার্যকর করতে তাকে ব্যবহার করছে। তবে অভিরামী এটা কিরণকে বুঝতে না দিয়ে কিরণকে ফলো করে যাচ্ছিল। এর ঠিক 2 দিন পর মানে অ্যাক্সিডেন্টের রাতে কিরণ অভিরামীকে এসপির সাথে দেখা করানোর কথা বলে ওই ট্রেন অ্যাক্সিডেন্টের লোকেশনে নিয়ে যায়। অভিরামী এসপিকে এটাও বলে, ওই দিন তো আপনিই কল করে আমাদেরকে ওই লোকেশনে যেতে বলেছিলেন, কিন্তু এসপির কথা আমি তো কোনো কল করিনি। এখানে আমাদের দেখানো হয় কিরণের পূর্ব পরিকল্পনা মতোই প্রকাশ এসপি সেজে কিরণকে কল করেছিল, যাতে অভিরামী বুঝতে পারে যে এসপি কল করে তাদের দেখা করতে যেতে বলেছে। একদিকে অ্যাক্সিডেন্টের স্থলে সবাই যখন আহতদেরকে উদ্ধার করতে ব্যস্ত, অন্যদিকে কিরণ অভিরামীকে ওই ঘটনাস্থলের ঠিক একটু দূরেই জঙ্গলের রাস্তা দিয়ে নদীর পাড়ে নিয়ে আসে। এসপিকে কল করার কথা বলে কিরণ নিচে নেমে অভিরামীকে মারার প্ল্যান করছিল, কিন্তু অভিরামী লুকিং গ্লাসে দেখতে পেয়ে সোজো বুঝে অভিরামী জঙ্গলের মধ্যে লুকিয়ে পড়ে। কিরণও তখন অভিরামীকে খুঁজতে শুরু করে, তবে অভিরামী একটি গাছের গুঁড়ি দিয়ে কিরণের মাথায় আঘাত করে কিরণকে সেন্সলেস করে ফেলে। অভিরামীর ভাষ্যমতে এরপরই মূলত অভিরামী কিরণকে নদীতে ফেলে দিয়েছিল। অভিরামী বলে, ওকে খুন করার কোনো ইচ্ছা আমার ছিল না, নিজের জীবন বাঁচাতে আমার করতে হয়েছে। কিন্তু এসপি জানতে চায়, তুমি ভালো করে ওর পালস চেক করেছিলে? অভিরামী বলে, হ্যাঁ দেখেছি, ওর কোনো পালস ছিল না। এসপি তখন সাসপেন্ডেড অ্যানিমেশনের কথা বলে যে অনেক ক্ষেত্রে এমন হয় পালস রেট এতটাই কমে যায় যেটা স্বাভাবিকভাবে হাত দিলে অনুভব করা যায় না। তোমার ক্ষেত্রে এমনটাই হতে পারে, আর এই জন্যই হয়তোবা কিরণ বেঁচে গেছে। এমনকি এসপি এটাও জানায়, আমরা ডিএনএ টেস্ট করে কনফার্ম করেছি যে ডেড বডি পাওয়া গিয়েছিল সেটা কিরণের নয়। তার মানে তুমি কোনো খুনি না, তাই এখন কিরণকে ধরতে তোমার আমাদেরকে সাহায্য করা উচিত। আভিরামীর কথা স্যার, আমরাও সেই চেষ্টাই করছি। এমনকি আমার সাথে যে দুজন আছে তারাও পুলিশকে সাহায্য করার জন্য নিজের জীবন বিপন্ন করছে। রাজকুমার যদি জানতে পারে আমরা আপনার সাথে দেখা করেছি তাহলে আমাদের কি করবে আমরা নিজেরাও জানি না। এসপি তখন অভিরামীকে বলে, তোমার আর আশ্বিনের কী হবে সেটা আমি জানি না, তবে ঋতিকার কী হবে সেটা আমি জানি। এরপর এসপি ঋতিকার আর রিয়াজের একটি কল রেকর্ড শোনায় এবং বলে, শুরু থেকে এ পর্যন্ত ও রাজকুমারের ইনফর্মার হয়ে কাজ করছে, তোমাদের সকল তথ্য রাজকুমারকে টাইম টু টাইম আপডেট দিচ্ছে। তবে এটাও বলে ও রাজকুমারের ইনফর্মারে কাজ করলেও তোমাকে প্রোটেক্ট করে যাচ্ছে। অবশ্য ঋতিকার এমনটা করার পিছনে একটি কারণ আছে। রাজকুমার যখন জানতে পেরেছিল কিরণ মারা গিয়েছে, আভিরামীও বলছিল সে হার্ড ডিস্কের সম্পর্কে কিছু জানে না, কিন্তু রাজকুমার সন্দেহ ছিল আভিরামী হয়তোবা জানে, কিন্তু স্বীকার করছে না। রাজকুমার এটাও জানত ঋতিকা আভিরামীর খুব ক্লোজ ফ্রেন্ড,
তাই রাজকুমার ঋতিকাকে থ্রেট দিয়েছিল যদি ঋতিকা তার হয়ে কাজ না করে, মানে আভিরামির সকল আপডেট তাকে সবসময় না দেয়, তাহলে ঋতিকার বোনকে তারা মেরে ফেলবে। এই জন্য মূলত ঋতিকা রাজকুমারের এজেন্ট হয়ে কাজ করেছে। অবশ্য আভিরামি বিষয়টা বুঝতে পারছে যে ঋতিকা কেন এটা করেছে। তবে অভিরামি আর ঋতিকার সত্যটা জানার পর আশিন নিজে থেকে এসপিকে বলছে, এখন আমি বুঝতে পারছি যে এখানে আমার থাকার কোনো প্রয়োজনই নেই, কারণ আশিন বোকার মতো তাদেরকে সাহায্য করে যাচ্ছে, আর তারা যে তার পিছেই সবকিছু গোপন করে রেখেছিল কে জানত। এসপি তখন আশিনকে বোঝায়, এখন তো সত্যিটা জানতে পেরেছ, এখন ওদের তোমার হেল্পের প্রয়োজন। আর আমি তোমাকে কথা দিচ্ছি, এই কেস সলভ হয়ে যাওয়ার পর তুমি তোমার চ্যানেলে এর কভারেজ করতে পারবে, তবে এক্স্যাক্টলি কখন করতে হবে সেটা আমি তোমাকে জানাবো। এরপরে আশিন অনন্তর কথা বলে যে অনন্তর সাহায্য নিয়ে আমরা হয়তো হার্ড ডিস্কটাকে লোকেট করতে পারবো। তবে এসপির কথা, তোমরা যেভাবে কাজ করছিলে সেভাবেই করবে, তবে আমার সাথে কোনোরকম কোনো সিক্রেট রাখবে না। এরপর এসপি তাদেরকে ছেড়ে দেয়। এরপর নিচে গিয়ে ঋতিকা আভিরামিকে সরি বলে। আশিনও তাদের জন্য কার নিয়ে আসে। তবে কারে ওঠার পর আশিন শুধু আভিরামিকে অনুরোধ করে, দয়া করে এরপর আর কোনো সারপ্রাইজ দিও না, মানে এই ব্যাটা তো 2 বার ধোকা খেয়েছে। এদিকে আবার আভিরামিদের এসপি অফিসে দেখে পুলিশের একজন সদস্য রাজকুমারকে জানিয়ে দেয়, আর সাথে সাথে রাজকুমার ঋতিকাকে কল করে। ঋতিকা রাজকুমারকেও বলে যে পুলিশ ডিএনএ টেস্ট করে কনফার্ম করেছে ওই বডি কিরণের না, এই জন্যই আমাদের ডেকেছিল। আর আভিরামি কিরণের বিষয়ে কিছুই জানত না। সাথে আশিনের কথা বলে যে পুলিশ তাকে এজন্যই ডেকেছিল যাতে এই কেসে সে কোনোরকম ইনভলভ না হয়। তবে রাজকুমার আশিনকে নিয়ে ভয় পাচ্ছে, কারণ ও যেহেতু রিপোর্টার, রাজকুমার সব কিছু তো ফাঁসও করে দিতে পারে। এই জন্য ঋতিকাকে আশিনের উপর নজর রাখতে বলে। এর মধ্যে অনন্ত আভিরামিকে টেস্ট করে আভিরামির সাথে দেখা করতে চায়। আভিরামি অনন্তকে একটি লোকেশন দিয়ে দেয়, সাথে এসপিকেও জানায় যে তারা অনন্তর সাথে দেখা করছে। এসপি বলে, আগে তোমরা কথা বলো, যদিও আমাদেরকে হেল্প করতে রাজি হয় তখন ওকে আমার কাছে নিয়ে এসো। এরপর আভিরামিরা অনন্তর সাথে দেখা করে অনন্তকে সব কিছু খুলে বলে যে এসপি আমাদের প্রোটেক্ট করবে। আবার অনন্ত রাজকুমার সম্পর্কে ভালো করে জানে, তার উপর রাজকুমার লোকজন তার পিছে পড়েছে। এই জন্য অনন্ত কোনোভাবেই কোনো সাহায্য করতে রাজি হচ্ছিল না। আভিরামি তখন অনন্তকে জানায় যে কিরণ জীবিত, এটা যদি আমরা প্রমাণ করতে পারি তাহলে আমরা বাঁচতে পারবো। এদিকে আবার প্রকাশের লোকজন অনন্তর ফোন লোকেশন ট্র্যাক করে অনন্তকে ধরতে আসছে। আবার রিয়াজকেও দেখা যায় তাদেরকে ফলো করছে। আশিনদের কথায় অনন্ত এটাও বুঝতে পারে রাজকুমার এখনও তার ইনভলভমেন্ট সম্পর্কে জানে না, তাই যে লোকগুলো তাকে খুঁজছে তারা রাজকুমারের লোক নয়, কিরণের পাঠানো গুন্ডা। অনন্ত আশিনদের এটাও জানায় ওই হার্ড ডিস্কটি অ্যাক্সেস করতে হলে তাকে অবশ্যই লাগবে, কারণ ওই হার্ড ডিস্কটি সে এনক্রিপ্টেড করে রেখেছে, সেটা ওপেন করতে যে পাস কি দরকার সেটা তার কাছে আছে। অনন্ত এটাও জানায় ওই দিন আমি আমার ল্যাপটপে পাস কি দিয়েই সেটা ওপেন করেছিলাম, তবে সেটা একটি ডিভাইসের জন্য প্রযোজ্য। নতুন কোনো ডিভাইসে ওই হার্ড ডিস্ক কানেক্ট করলে অবশ্যই পাস কি ব্যবহার করতে হবে, আর এটা একটা ফিজিক্যাল পাস কি, মূলত এটা পেন ড্রাইভের মতো হয়ে থাকে। আবার অনন্তকে যে নম্বর থেকে কল করা হয়েছিল আশিনরা সেই নম্বরটিও ভেরিফাই করে দেখে এটা প্রকাশেরই নম্বর, তার মানে কিরণ আর প্রকাশ মিলেই সব কিছু করছে। তাই সব কিছু বোঝার পর আশিন অনন্তকে বলছিল তোমার এখন আমাদের সাথে থাকা উচিত, কিন্তু অনন্ত এই ঝামেলায় জড়াতে চাচ্ছে না দেখে অনন্ত বের হয়ে যায়। আর ঠিক তখনই প্রকাশের লোকজন অনন্তকে দেখতে পেয়ে অনন্তকে তাড়া করে। আশিন আর অভিরামিও তাদের পিছু পিছু যায়। এর মধ্যে রিয়াজও পৌঁছে গেছে। রিয়াজও গান নিয়ে তাদেরকে ফলো করছে। অনন্ত জঙ্গলের ভিতর দিকে পালানোর সময় প্রকাশের লোকজন অনন্তকে ধরে যখন মারছিল তখন অভিরামি আর আশিন গিয়ে অনন্তকে বাঁচানোর চেষ্টা করে। এরপর রিয়াজ পৌঁছানো মাত্রই তাদের মধ্যে বন্দুকযুদ্ধ শুরু হয়। এদিক দিয়ে ঋতিকা কার নিয়ে আসায় আশিনটা ওই কার নিয়ে পালানোর চেষ্টা করে, কিন্তু প্রকাশের একজন লোক অনন্তর পেটে গুলি করে দেয়। তারপরও আশিনরা অনেক কষ্টে অনন্তকে দ্রুত নিকটস্থ হসপিটালে নিয়ে যায়। আর এসপিকে জানালে এসপি অনন্তর চিকিৎসার সব বন্দোবস্ত করে দেয়। অন্যদিকে রিয়াজ রাজকুমারকে জানায় সে সেখানে অনন্তকেও দেখেছে, তবে অনন্ত এখানে কিভাবে ইনভলভ রয়েছে তারা এই বিষয়ে কিছু জানে না। তবে রাজকুমার আপাতত অভিরামীদের পিছু না করে প্রকাশ আর কিরণকে খোঁজায় ফোকাস করতে বলে। আবার এসপি হসপিটালে আসা মাত্রই অভিরামী এসপিকেও পাসকির কথা বলে যে কিরণের ওই হার্ড ডিস্ক অ্যাক্সেস করতে হলে অনন্তর পাসকি লাগবে, তাই কিরণ অনন্তর খোঁজ করতে আসবে। এই জন্য এসপি হসপিটালে প্রোটেকশনের ব্যবস্থা করে। আবার রাজকুমারও হসপিটালের তথ্য নিতে ঋতিকাকে বারবার কল করছিল, তাই ঋতিকা রাজকুমারকে বলে যে আবি অনন্তর সাথে দেখা করে ওই হার্ড ডিস্কটি লোকেট করতে চাচ্ছিল, কিন্তু অনন্তর সাথে কথা বলে আমরা জানতে পেরেছি কেউ অনন্ত থেকে ডিক্রিপশন কিনেয়ার জন্য অনন্তকে 1 কোটি টাকার অফারও করেছে, তবে সেটা কিরণ না, অন্য কেউ। আর আমরা ওই নম্বর এবং কির কথা পুলিশকেও জানাইনি। এতে করে রাজকুমার এখন কনফার্ম হয়ে গেছে প্রকাশই এই কাজগুলো করছে।
আর একবার যদি প্রকাশ ওই কপি পুলিশকে দিয়ে দেয় তাহলে তার কেরিয়ার শেষ। তাই প্রকাশকে খুন করা ছাড়া তার আর কোনো রাস্তা নেই। অন্যদিকে আমরা জানতে পারি অনন্তকে যখন হসপিটালে নিয়ে আসা হচ্ছিল অনন্ত কারের মধ্যে অভিরামীর কাছে ওই ডিক্রিপশন কিটই দিয়েছে, কিন্তু অভিরামী এই বিষয়ে পুলিশকে পর্যন্ত জানায়নি। কারণ এই কিট জন্য শুধুমাত্র পুলিশ অনন্তর প্রোটেকশন দিচ্ছে। একবার পেয়ে গেলে অনন্তকে তাদের কোনো কাজে আসবে না। তাই যতক্ষণ পুলিশ এটা জানতে না পারবে ততক্ষণ অনন্ত সেফ থাকবে। আবার এখানে আরেকটা ভয় আছে, অনন্ত যদি বেঁচে না থাকে তাহলে কিরণ এবং এসপি কোনোভাবেই ওই হার্ড ডিস্কটি অ্যাক্সেস করতে পারবে না। তাই রাজকুমার সবার আগে অনন্তকে মারার প্ল্যান করতে পারে। কিন্তু অভিরামীর কথা আমরা অনন্তর জীবন ঝুঁকিতে ফেলতে পারি না, যে কোনোভাবে ওকে বাঁচাতে হবে। এরপর আশ্বিনরা প্ল্যান করে প্রকাশের সাথে একটি ডিল করে। অভিরামী প্রকাশকে বলে, আমরা তোমাকে ডিক্রিপশন কিটি দিয়ে দিব, তবে এর বিনিময়ে 3টি শর্ত মানতে হবে। অভিরামীর প্রথম শর্ত, আমাকে 1 কোটি টাকা সমপরিমাণ ডলার দিতে হবে, ওই হার্ড ডিস্কের একটি কপি দিতে হবে, আর 3 নম্বর শর্ত হচ্ছে কিরণকে দিয়ে দিতে হবে। অবশ্য প্রকাশ বেশ কিছুক্ষণ চিন্তা ভাবনা করে। প্রকাশের কাছে বিকল্প কোনো রাস্তাও নেই। তবে প্রকাশ অভিরামীর কাছে জানতে চায়, তুমি পুলিশকে না দিয়ে আমাকে কেন দিতে চাইছ? অভিরামীর কথা আমি পুলিশকে বিশ্বাস করি না, তাদের কাছে তো হার্ড ডিস্ক নেই। আর কিটা যদি আমি তোমাকে দিই তুমি সেটা রাজকুমারকে ধ্বংস করতে ব্যবহার করবে, আর তখনই আমরা বাঁচতে পারবো। আর আমিও হার্ড ডিস্কের কপি এই জন্যই চাচ্ছি, তুমি যদি রাজকুমারের সাথে হাত মিলিয়ে কোনো ডিল করো তখন আমি সেটা ব্যবহার করে তোমাদের সব কিছু প্রকাশ করে দিব। আর কিরণের সাথে আমি কি করব সেটা তোমার জানার দরকার নেই, সেটা আমি ভালো বুঝব। অবশ্য অভিরামীর কথা শুনে প্রকাশ আর কিরণ প্ল্যান করে তারা অভিরামীর শর্তে রাজি ঠিকই হবে, তবে অভিরামী থেকে পাসকে পাওয়ার পর তারা তাদের আসল চেহারা দেখাবে, মানে তারা বিকল্প প্ল্যান করবে। এই জন্য তারা অভিরামীর প্রস্তাবে রাজি হয়ে যায়। প্ল্যান মতো পরবর্তী দিন আভিরামীরা শহরের জনবহুল একটি রেস্টুরেন্টে প্রকাশদেরকে ডাকে। আশ্বিন পাশে অপেক্ষা করছে। এরপর আভিরামী ভিতরে গিয়ে অপেক্ষা করছিল। ঠিক তখনই ছদ্মবেশে প্রকাশ অভিরামীর সাথে দেখা করে। তবে প্রকাশ প্রথমে ওই কিটি ভেরিফাই করে দেখতে চায়। প্রকাশ ল্যাপটপ এবং হার্ড ডিস্ক বের করলে অভিরামীর কি দিয়ে সেটা ডিক্রিপ্ট করা হয়। আর এরপরই বোরকা পরিহিত কিরণ অভিরামীর ডিমান্ড মতো 1 কোটি টাকা সমমূল্যের ডলার নিয়ে আসে। তবে ডিল কমপ্লিট হয়ে যাওয়া মাত্রই প্রকাশ বের হয়ে যায়। এদিকে কিরণও গান নিয়ে অভিরামীকে মারতে প্রস্তুতি নিচ্ছে। তবে প্রকাশ যখন রেস্টুরেন্ট থেকে বের হতে যাবে ঠিক তখনই রিয়াজের এক লোক এসে প্রকাশের পেটে গুলি করে প্রকাশের ল্যাপটপ সহ ব্যাগটি নিয়ে চলে যায়। সাথে সাথে অভিরামীও ডলারের ব্যাগ নিয়ে বের হয়ে যায়। এরপর রেস্টুরেন্টের মধ্যে রাজকুমারের লোক, প্রকাশের লোক আর পুলিশের লোকেদের ত্রিমুখী বন্দুকযুদ্ধ শুরু হয়। আবার রিয়াজের ওই লোকটা রিয়াজের কাছে হার্ড ডিস্ক দেওয়ার আগেই পুলিশ তাকে ধরে ফেলে। অভিরামীও রাস্তা হারিয়ে ফেলেছে। আবার অনেকক্ষণ বন্দুকযুদ্ধ চলার পর কিরণও অভিরামীকে খুঁজছে। আর এভাবেই খুঁজতে খুঁজতে সে অভিরামীকে পেয়েও যায়। তবে অভিরামীর কাছে যাওয়ার আগেই অভিরামী কিরণের মাথায় আঘাত করে কিরণের গান নিয়ে কিরণকে গান পয়েন্ট করে। তবে অভিরামী কিরণের কাছে জানতে চায় সে অন্যের লাশ দিয়ে কিভাবে তাকে বোকা বানালো। কিরণ জানায় অভিরামী যেদিন তাকে পানিতে ফেলে দিয়েছিল কিরণ জীবিত ছিল। এক জেলে নৌকা নিয়ে মাছ ধরার সময় কিরণকে উদ্ধার করেছিল। কিরণ তখন ওই জেলেকে খুন করে ওই জেলেকে নিজের কাপড় পরিয়ে নিজের ডকুমেন্টস রেখে পানির মধ্যে ফেলে দিয়েছিল। তবে ওই রাতের ঘটনা বলার পর কিরণ অভিরামীকে বলে, তুমি যে গানটি ধরে আছো ওই গানে কোনো বুলেট নেই। অভিরামী শ্যুট করতে গিয়ে দেখে গান খালি। তবে ঠিক তখনই রিয়াজ কিরণের একদম মাথায় শ্যুট করে দেয়। কিরণ স্পটে মারা যায়। তবে রিয়াজ যখন অভিরামীকে শ্যুট করতে যাবে আশ্বিন এসে রিয়াজের থেকে গান কেড়ে নেয়। শুরু হয় দুজনের মধ্যে ধস্তাধস্তি। অবশ্য এরপরই পুলিশ এসে রিয়াজকেও অ্যারেস্ট করে। আর এভাবেই অভিরামীরা সেখান থেকে বেঁচে যায়। পুলিশও তাদের সব কিছু পেয়ে গেছে, অপরাধীদেরও ধরছে। তবে রাজকুমারকে ধরতে পারেনি, সে পালিয়ে গেছে। সব শেষ করে এসপি আশ্বিনকে বলছিল, এখন তুমি তোমার চ্যানেলে এই স্টোরিটি কিভাবে প্রকাশ করবে বলো। আশ্বিনের কথা, স্যার আমি কোনো স্টোরি প্রকাশ করি না, আমি শুধু ফ্যাক্টগুলো তুলে ধরি। তবে এসপি যে ফ্যাক্টের কথা বলে তার জন্য আশ্বিন মোটেও প্রস্তুত ছিল না। আশ্বিন কেন, আমরা কেউই প্রস্তুত ছিলাম না। কারণ আপনার নিশ্চয় মনে হতে পারে মুভি তো এখানেই শেষ। তবে এখানেই তো সবথেকে বড় ভুলটা করবেন, কারণ আসল টুইস্টটি তো এখনও রিভিল হয়নি। এসপি জানায় অভিরামীর আসল নাম অঞ্জলি চন্দ্র, বাবার নাম চন্দ্রকুমার, মায়ের নাম মহাদেবী। অঞ্জলির পূর্ণিমা নামে বড় একটি বোনও ছিল। তারা সবাই কাতারে বসবাস করত। অঞ্জলির বাবা ছিল একজন সিভিল ইঞ্জিনিয়ার আর মা ছিল নার্স। একটি সাইটের কাজ করার সময় বিল্ডিং থেকে পড়ে অঞ্জলির বাবার মৃত্যু হয়। এরপর অঞ্জলি আর পূর্ণিমা তার মায়ের সাথে বড় হচ্ছিল। কিন্তু হঠাৎ একদিন পূর্ণিমার অঞ্জলি ছাদে খেলা করার সময় তাদের সাথে আরেকটি ট্র্যাজেডি ঘটে যায়। দুজন অপরিচিত টিনেজার অঞ্জলিকে চকলেটের লোভ দেখিয়ে সরিয়ে দিয়ে
15 বছরের পূর্ণিমাকে ধর্ষণ করেছিল। 4 দিন আইসিইউতে জীবন মৃত্যুর সাথে যুদ্ধ করে পূর্ণিমা বেঁচেছিল। কিন্তু ওই ঘটনার পর পূর্ণিমা কোনো কথাই বলতে পারেনি। পুলিশ যতক্ষণে তাদের তদন্ত শুরু করেছিল, ওই টিনেজাররা এবং তাদের পরিবাররা ওই দেশ ছেড়ে ততক্ষণে পালিয়ে গিয়েছে। আর এর ঠিক 6 মাস পর পূর্ণিমা আত্মহনন করেছিল। স্বামী আর মেয়েকে হারিয়ে মহাদেবী তখন একমাত্র মেয়ে অঞ্জলিকে নিয়ে কেরালাতে ফিরে আসে। কিন্তু অঞ্জলির মা ওই শখ সহ্য করতে না পেরে অসুস্থ হয়ে পড়ে। অঞ্জলি তখন তার আত্মীয় স্বজনের সাহায্য নিয়ে নার্সিং ডিগ্রি কমপ্লিট করছিল। তবে এরপরই একদিন অঞ্জলির মাও মারা যায়। অঞ্জলি তখন একদমই একা হয়ে যায়। যে দুজন টিনেজারের জন্য অঞ্জলির এই অবস্থা হয়েছিল, অঞ্জলির মধ্যে তখন সেই প্রতিশোধের আগুন জ্বলছিল। এর কয়েক বছর পর অঞ্জলি ওই 2 টিনেজারের মধ্যে একজন অমলকে খুঁজে পায়, যে কেরালাতে এসে কিরণ নামে পরিচিতি নিয়েছে। ওই সময় অঞ্জলি কিরণের উপর প্রতিশোধ নেওয়ার প্ল্যান করে। তবে অঞ্জলি যেহেতু নার্সিং ডিগ্রি নিয়েছিল আর কিরণ অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে চাকরি করত, এজন্য অঞ্জলি নিজেকে অ্যাকাউন্টিংয়ে রিস্কিল করে কিরণের অফিসে মানে রাজকুমারের ওই এজেন্সিতে জব নিয়েছিল। আর এরপর আমরা যা কিছু দেখেছি সবকিছুই অঞ্জলির প্ল্যানের অন্তর্ভুক্তই ছিল। মূলত ওই দিন ট্রেন অ্যাক্সিডেন্টের লোকেশনে আভিরামির কার্ড দেখা যাওয়ার পর এসপি আভিরামির সম্পর্কে সব তথ্য খুঁজে বের করেছে। তবে এসপি এখন পর্যন্ত শিওর না 11 তারিখ রাতে আসলে কি হয়েছিল, কারণ এসপির ধারণা অভিরামি ওই রাতের সত্যটাও এখনও পর্যন্ত বলেনি। তবে এইবার অভিরামি সত্যটা খুলে বলে, আর আমরা জানতে পারি একে তো অভিরামি কিরণের উপর বদলা নেওয়ার জন্যই কিরণের সঙ্গ দিয়েছিল। আর এরপর যখন কিরণের প্ল্যান সম্পর্কে জানতে পেরেছিল যে কিরণের সাথে কিরণের এক বন্ধু আছে, তখন অভিরামি ধারণা করেছিল এই সেই বন্ধু যে তার বোনের সর্বনাশ করেছিল। তাই অভিরামি ওই বন্ধুর খোঁজ করছিল। আর ওই বন্ধুর সম্পর্কে জানার জন্য অভিরামি কিরণের ফোনের মধ্যে একটি অ্যাপ ইনস্টল করে তাদের সকল হোয়াটসঅ্যাপ চ্যাট মনিটর করছিল। ধীরে ধীরে অভিরামি এটাও জানতে পারে কিরণ যখন কাতার ছিল, প্রকাশও কাতারই থাকত। আর এর দ্বারাই অভিরামি কনফার্ম হয় কিরণ আর প্রকাশই তার বোনের সর্বনাশ করেছিল। এরপর ঠিক অ্যাক্সিডেন্টের রাতে মানে ঠিক 11 তারিখ রাতে কিরণ অফিসে থেকে অভিরামিকে ম্যাসেজ করে বলেছিল সে অভিরামির জন্য সারপ্রাইজ নিয়ে অভিরামির বাড়িতে আসছে। তবে কিরণ অভিরামির বাড়িতে আসার পর অভিরামি জুসের মধ্যে মেডিসিন মিক্স করে কিরণকে প্রথমে বেহুশ করে। এমনকি কিরণের মাসেল যেন কাজ না করে সেজন্য কিরণকে একটি ইঞ্জেকশনও দেয়। ঠিক তখনই টিভিতে অ্যাক্সিডেন্টের খবর দেখে অঞ্জলি একটি প্ল্যান সাজায়। অঞ্জলি কিরণের বডিটি কারের পিছে নিয়ে ওই অ্যাক্সিডেন্টের স্থলের পাশে গিয়ে পানির মধ্যে বডিটি ফেলে দিয়ে এসেছিল। তবে সেদিন মর্চরিতে গিয়েই অভিরামি বুঝতে পেরেছিল এটা কিরণের বডি না, কিরণ হয়তো বেঁচে গেছে আর সে হয়তো তার ওই বন্ধুর কাছে গিয়েছে। আর অভিরামি এটাও জানত ওরা দুজন অভিরামিকে খুঁজতে আসবে। এই জন্য মূলত অভিরামি কিরণকে ধরার জন্য আর প্রকাশকে খোঁজার জন্য আশ্বিনের সাহায্য নিয়েছে। আর এই সব কিছু শোনার পর আশ্বিন বেচারা তো নিজেই একদম বেকুব বনে গেছে। মানে আভিরামির থেকে যে কতবার সে ধোঁকা খেয়েছে সে নিজেও হিসাব করতে পারছে না। এসপি, আশ্বিন এরা সবাই এতদিন মনে করছিল তারা কিরণকে ধরতে এবং হার্ড ডিস্ক পেতে অভিরামিকে ব্যবহার করছিল। আর এখন তারা বুঝতে পারল আভিরামি তার বদলা নিতে তাদেরকে ব্যবহার করেছে। এসপি শুধু আশ্বিনের কাছে জানতে চায় এখন তুমি এটা কিভাবে নিউজ করবে। আশ্বিন বলে স্যার কোনটা সত্যি কোনটা মিথ্যা, কাকে বিশ্বাস করব কাকে করব না আমি নিজেই বুঝতে পারছি না। তাই আশ্বিন বের হয়ে যায়। আবার অভিরামি যদিও ক্রাইম করেছে কিন্তু অভিরামির ক্রাইমের জন্য কিরণের মৃত্যু হয়নি। আর আভিরামির এগুলো করার পিছনেও একটি বিশেষ কারণ ছিল। তাই সব কিছু চিন্তাভাবনা করে এসপি আভিরামির বিরুদ্ধে কোনো অ্যাকশন না নিয়ে আভিরামিকে ছেড়ে দেয়। তবে এত কিছুর পরও আশ্বিন অভিরামিকে তার সাথে নিয়ে যায়। অন্যদিকে রাজকুমারকে পুলিশ অ্যারেস্ট করে। কিন্তু এরপরই পুলিশের কাছে এমন একটি তথ্য আসে যা পুরো প্লটকেই চেঞ্জ করে দেয়। ভাইরে ভাই, এমনিতে এতগুলো টুইস্টের পর আমার মাথা এমনিতেই ঘুরছে। তারপর যে এটা ঘটবে আমি এটা কল্পনা করতে পারিনি। আভিরামির বড় বোন পূর্ণিমার রেপ কেসে কারা জড়িত ছিল সেই তথ্য নিতে পুলিশ কাতার পুলিশের কাছে রিকোয়েস্ট পাঠিয়েছিল। কাতার পুলিশের রেসপন্স এসেছে। আর এখানে দেখা যাচ্ছে ওই দিন কিরণের সাথে প্রকাশ পূর্ণিমা রেপ করেনি, করেছিল আশ্বিন। কিরণের যে বন্ধুকে আভিরামি এতদিন খুঁজে এসেছে সে প্রকাশ নয়, সে আশ্বিন। এমনকি আশ্বিন এবং কিরণ প্ল্যান করেই এই সব কিছু করেছে। এমনকি পুরো টাকাটা তারা 50-50 ভাগ করে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। তবে ট্রেন অ্যাক্সিডেন্টের ঘটনার পর থেকেই কিরণ আশ্বিনের সাথে যোগাযোগ বন্ধ করে দিয়েছিল। এই জন্য মূলত আশ্বিন অভিরামিকে ব্যবহার করে কিরণকে খুঁজে বের করেছিল। কিরণ যেদিন মারা গেল ওই দিনও আশ্বিন কিরণের কাছে ওই টাকার বিষয়ে জানতে চেয়েছিল, কারণ পূর্বেই তারা এজেন্সি থেকে $1 মিলিয়ন চুরি করেছিল। আশ্বিন জানতে চায় আমার টাকা কোথায়। কিরণ তখন জানায় টাকা তার কাছে নয়, টাকা রয়েছে অভিরামির কাছে। অভিরামির কাছে টাকা আছে জানতে পেরেই আশ্বিন তখন অভিরামির সাথে যোগাযোগ করে। এমনকি ওই উদ্দেশ্য নিয়েই
আশিন অভিরামীকে এখানে নিয়ে এসেছে। এমনকি আশিন ড্রিঙ্কসের সাথে মেডিসিন মিক্স করতে মেডিসিনও নিয়ে এসেছে। তবে ঠিক তখনই এসপি অভিরামীকে কল করে সব কিছু বলে দেয়। এসপি অভিরামীকে বলে, একদম শান্ত থাকো, আশেপাশে কোথাও লুকিয়ে পড়ো, খুব দ্রুত সময়ের মধ্যে আমরা পৌঁছে যাব। কিন্তু আশিন এতটাই চতুর, অভিরামী পালানোর আগেই আশিন বুঝতে পেরেছে। আশিন অভিরামীকে ধরার চেষ্টা করে। আশিন তার টাকার কথা জানতে চায়। অভিরামী তখন আশিনকে বলে, কিরণ যেন ওই টাকা নিতে না পারে, এই জন্য আমি ওই টাকাগুলো চালিয়ে দিয়েছি। এরপরে দুজনের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। তবে একসময় অভিরামী সেখানে একটি রশি দেখে আশিনের গলায় রশি পেঁচিয়ে তাকে ঝুলিয়ে দিলে আশিনের মৃত্যু হয়। আর এর ভিতর দিয়ে অভিরামীর বদলা পূরণ হয়। আমি আপনাদের মুভির প্রথমে বলেছিলাম, এটা এমন এক রহস্যময় মুভি যার প্রতি মুহূর্তের টুইস্ট আপনার মাথা ঘুরিয়ে দেবে। আর শেষ মুহূর্ত পর্যন্ত আপনি বুঝতে পারবেন না কে সত্যি বলছে কে মিথ্যা বলছে, কোনটা সত্যি কোনটা মিথ্যা। তো অভিরামী তার বোনের সাথে হওয়া অন্যায়ের বদলা নিতে যে মাস্টার প্ল্যানটি সাজিয়েছিল, সেটা আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুল করবেন না। দেখা হবে অন্য কোনো মুভি বা সিরিজের এক্সপ্লেনেশন ভিডিওতে। ততক্ষণ সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।